হ্যালো বন্ধুরা, আজকে আমার কাহিনীওয়ালা চ্যানেলে যে গল্পটি পড়তে চলেছি সেটি হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা ব্ল্যাক হার্ট অ্যান্ড হোয়াইট হার্ট। গল্পটি অনুবাদ করেছেন আসাদুজ্জামান, প্রজাপতি পাবলিকেশন থেকে প্রকাশিত। এক, ফিলিপ হ্যাডেনকে যখন আমরা প্রথম দেখেছি সে সময় তার পেশা মালামাল পরিবহন এবং জুলু দাস কেনাবেচা। বয়স 40-এর নিচে, চোখে পড়ার মতো সুদর্শন চেহারা, দীর্ঘদেহী, রজু সে, গায়ের রং তামাটে, চোখ দুটো তীক্ষ্ণ, মুখে খাটো ছোঁচালো দাড়ি, মাথায় কোঁকড়া চুল, সুগঠিত অবয়ব। অনেক বৈচিত্র্য রয়েছে তার জীবনে, আর তাতে এমন কিছু অধ্যায় আছে যার কথা এমনকি সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুদেরও সে বলেনি। তবে ভদ্র পরিবারের সন্তান সে, এবং শোনা যায় ইংল্যান্ডে পাবলিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। সে যাই হোক, উপযুক্ত মুহূর্তে চিরায়িত সাহিত্য থেকে সাবলীলভাবে উদ্ধৃতি দিতে পারত হ্যাডেন, এবং এই গুণের সঙ্গে তার রয়েছে পরিশালিত কণ্ঠ আর এমন ব্যক্তিত্ব যা কিনা পৃথিবীর দুর্গম সব অঞ্চলে বড় একটা চোখে পড়ার কথা নয়। এই সব কিছুর জন্য তার কর্কশ প্রকৃতি সঙ্গী সাথীর কাছ থেকে সে পেয়েছে বিশেষ একটা নাম, রাজকুমার। এসব যাই যেমন থাকুক না কেন, একটা ব্যাপার নিশ্চিতভাবে বলা যায়, ফিলিপ হ্যাডেন দেশান্তরী হয়ে নাটোলে এসেছিল কিছু একটা বিপাকে পড়ে, এবং এতেও কোনো সন্দেহ নেই যে দেশে আত্মীয় স্বজন তার ভালো মন্দ নিয়ে আর মোটেই মাথা ঘামানোর দরকার মনে করে না। উপনিবেশ কিংবা তার আশেপাশে যে 15-16 বছর হ্যাডেন কাটিয়েছে, সে সময়ের মধ্যে নানা রকম কাজকর্মে হাত লাগিয়েছে, কিন্তু কোনো কিছুতেই ভালো করতে পারেনি। চালাক চতুর লোক সে, আচার আচরণে অমায়িক এবং আকর্ষণীয়। নতুন করে জীবন শুরু করার প্রয়োজন সবসময় সহজেই বন্ধুবান্ধব খুঁজে নিতে পেরেছে, কিন্তু প্রতিবারই একটু একটু করে তার উপর ক্ষীণ একটা অবিশ্বাস জন্মাতে শুরু করেছে বন্ধুদের মনে। এবং কিছুদিন মোটামুটি লেগে থাকার পর একদিন সে নিজের রচিত পথ নিজেই রুদ্ধ করে দিয়ে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে। পিছনে রেখে গেছে তার স্বভাব চরিত্র সম্পর্কে সন্দেহের কিছু অবকাশ এবং কিছু অপরিশোধিত দেনা। হ্যাডেনের জীবনে সবচেয়ে বিচিত্র সব ঘটনা সমষ্টি নিয়ে এই কাহিনী যখন শুরু, তার কয়েক বছর ধরে সে মালামাল পরিবহনের কাজ করে এসেছে। কাজটা হলো সাড়ে টানা গাড়িতে করে ডারবান কিংবা ম্যারিটজবার্গ থেকে প্রত্যন্ত সব অঞ্চলে মালামাল বয়ে নিয়ে যাওয়া। জীবনে একাধিকবার যে ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে হ্যাডেন, সে ধরনেরই এক সমস্যার কারণে তাকে সাময়িকভাবে এই উপার্জন কর্ম ত্যাগ করতে হয়। 2 ওয়াগান ভর্তি নানা রকম পণ্য নিয়ে সে ট্রান্সভ্যালের ছোট সীমান্ত শহর ইউট্রেক্টে এসেছিল সেখানকার এক দোকান মালিককে পৌঁছে দিতে। দেখা গেল 6 কেস ব্র্যান্ডির মধ্যে 5 কেস তার ওয়াগান থেকে অদৃশ্য হয়ে গেছে। হ্যাডেন ব্যাপারটা ব্যাখ্যা করলো তার কাফরি ছোকরাদের উপর দোষ চাপিয়ে, কিন্তু দুর্মুখ দোকানি তাকে প্রকাশ্য চোর বলে গালাগাল দিয়ে জানিয়ে দিল কোনো মালপত্রের ভাড়া এসে দেবে না। বাদানুবোধ থেকে ঘুষাঘুষি শুরু হলো, তারপর ছুরি বেরিয়ে এলো দুজনের হাতে। অন্য কেউ এসে বাধা দেবার আগেই দোকানির দেহের এক পাশে বিশ্রী একটা জখম তৈরি হয়ে গেল। বিষয়টা নিয়ে ল্যান্ড্রস্ট কিংবা ম্যাজিস্ট্রেটের তদন্ত শুরু হতে পাওয়ার সময় পর্যন্ত অপেক্ষা না করেই সেই রাতেই সরে পড়ল হ্যাডেন। ষাঁড়গুলোকে যত জোরে ছোটানো সম্ভব ছুটিয়ে নাটালে ফিরে গেল। সেখানে থাকা নিরাপদ নয় বুঝতে পেরে একটা ওয়াগান নিউক্যাসেলসে রেখে অন্য ওয়াগানটা কাফরিদের জন্য কম্বল, ক্যালিকো, লোহা লক্করের জিনিসপত্র ইত্যাদি নানান সামগ্রী বোঝাই করে সীমান্ত পেরিয়ে জুলুল্যান্ডে ঢুকে পড়ল। শেরিফের কোনো অফিসারের পক্ষে সেখানে তার পিছু নিয়ে যাওয়া সে সময় সম্ভব ছিল না। স্থানীয় আদিবাসীদের ভাষা ও রীতিনীতির সঙ্গে সুপরিচিত ছিল হ্যাডেন। বেশ ভালো ব্যবসা হলো। পণ্য সামগ্রীর বিনিময়ে অচিরেই সে নগদ কিছু টাকা এবং ছোট এক পাল গরুর মালিক হয়ে গেল। এর মধ্যে তার কানে এলো যে লোকটাকে সে জখম করেছে প্রতিশোধ নেওয়ার জন্য সে এখন ফোন করে আছে এবং নাটালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এই সব কারণে আপাতত সভ্য জগতে ফেরা উচিত বলে সে ভাবছে না। ওদিকে নতুন মালপত্রের সরবরাহ না পেলে ব্যবসাও আর চালানো সম্ভব নয়। এই অবস্থায় হ্যাডেন বিজ্ঞজনের মতো আমোদ প্রমোদে মন দেবার সিদ্ধান্ত নিল। গরুর পাল ও ওয়াগান সীমান্তের ওপরে চেনাশোনা এক স্থানীয় মোড়লের জিম্মায় পাঠিয়ে দিয়ে সে পায়ে হেঁটে উলুন্ডি রওনা হলো। উদ্দেশ্য
রাজা সেটি ওয়েইয়োর কাছ থেকে তার দেশে শিকারের অনুমতি নেবে। ইন্দুনা অর্থাৎ মোড়লরা তাকে বেশ অমায়িকভাবে স্বাগত জানালো দেখে কিছুটা বিস্মিত হলো হ্যাডেন, কারণ 1878 সালে জুলু যুদ্ধ শুরু হওয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যেই তার এই আগমন। রাজা সেটিওয়েইও এর মধ্যে ইংরেজ ব্যবসায়ী ও অন্যের প্রতি বিরাগ দেখাতে শুরু করেছেন, যদিও রাজার এই মনোভাবের কারণ তাদের অজানা রয়ে গেছে। কারণটা সম্পর্কে হ্যাডেন মৃদু আভাস পেল এবং সেটিওয়েইওর সঙ্গে তার প্রথম ও শেষ সাক্ষাতের সময়। রাজা ক্রালে পৌঁছাবার পর দ্বিতীয় দিন সকালে একজন দূত এসে জানালো হস্তিপ্রবর, যার পদভারে জগৎ কম্পমান, তাকে অনুগ্রহ করে সাক্ষাৎ দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন। দূতের পিছু পিছু হাজার হাজার কুটিরের ভেতর দিয়ে পথ করে মহাভূমি পার হয়ে ছোট একটা প্রাচীর বেষ্টিত জায়গায় গিয়ে পৌঁছালো হ্যাডেন। চিতাবাঘের চামড়ার কারস পরিহিত রাজোচিত চেহারার একজন জুলু সেখানে ছোট একখানা চৌকির উপর বসে আছেন। ইনি সেটিওয়েইও। তাকে ঘিরে বসে থাকা উপদেষ্টার সঙ্গে ইনদাবা অর্থাৎ সভা করছেন। যে ইন্দুনা হ্যাডেনকে রাজ সন্নিধানে নিয়ে এসেছে, সে হাত ও হাঁটু মুড়ে মাটিতে উবু হয়ে রাজ সম্ভাষণ ও বায়েত জ্ঞাপন করলো। হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে গিয়ে জানালো সাদা মানুষ সাক্ষাতের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করুক সে, ক্রুদ্ধ স্বরে বললেন রাজা। তারপর মুখ ফিরিয়ে আবার পরিষদদের সঙ্গে আলোচনা শুরু করলেন। আগেই বলা হয়েছে জুলু ভাষা পুরোপুরি বুঝতে পারে হ্যাডেন। মাঝে মাঝে রাজা যখন উঁচু গলায় কথা বলছেন, কিছু কিছু কথা তার কানে এসে পৌঁছাচ্ছে। কি? সেটিওয়েইও বলে উঠলেন, তার সামনে দাঁড়ানো এক জীর্ণ শীর্ণ বৃদ্ধকে লক্ষ্য করে। আমি কি কুকুর যে এই সাদা হায়নাগুলো আমাকে এইভাবে খুবলে খাবে? এই রাজ্য কি আমার নয়? আমার আগে কি আমার বাবার ছিল না? এখানকার মানুষদের বাঁচবার বা মরবার অধিকার কি আমারই নয়? আমি বলে দিচ্ছি, এই সাদা ইতর মানুষগুলোকে আমি পায়ে পিষে মারব। আমার যোদ্ধারা তাদের গ্রাস করবে, আমি বলে দিলাম। শীর্ণদেহ বুড়ো লোকটা ব্যাকুলভাবে কিছু একটা রাজাকে বোঝাবার চেষ্টা করছে। তার ভূমিকাটা স্পষ্টতই শান্তি প্রস্তাবকের। আবার কথা বলে উঠল সে। হ্যাডেন লোকটার কথা শুনতে না পেলেও দেখতে পাচ্ছে তাকে। উঠে দাঁড়িয়ে সমুদ্রের দিকে ইশারা করছে বুড়ো। তার অঙ্গভঙ্গি ও করুণ মুখভাব দেখে মনে হচ্ছে সে ভবিষ্যৎবাণী করছে। যদি কোনো একটা বিশেষ কর্মপন্থা অবলম্বন করা হয় তাহলে ঘোর বিপর্যয় নেমে আসবে। রাজা কিছুক্ষণ নীরবে তার কথা শুনলেন, তারপর লাফ দিয়ে উঠে দাঁড়ালেন আসন ছেড়ে। রাগে দু চোখ জ্বলছে তার। শোনো, চিৎকার করে বলে উঠলেন তিনি উপদেষ্টাকে। অনেক দিন ধরে এই ব্যাপারটা অনুমান করছিলাম আমি, আজ স্পষ্ট বুঝে গেছি। তুমি বিশ্বাসঘাতক। সমসিউ স্যার থিওফিলাস সেন্টন এর কুকুর তুমি, নাটাল সরকারের কুকুর। নিজের ঘরে অন্যর কুকুর রেখে তাকে কামড়াতে দেব না আমি। নিয়ে যাও একে। বৃত্তাকারে বসে থাকা ইন্দুনাদের মুখ থেকে তাদের অজান্তে অস্ফুট একটা গুঞ্জন বেরিয়ে এলো। কিন্তু বৃদ্ধ একটু চমকালো না। এমনকি সৈন্যরাও যখন এগিয়ে এসে তাকে শক্ত করে চেপে ধরলো অবিলম্বে হত্যা করতে নিয়ে যাবে বলে, তখনও সে অবিচল রইল। কয়েক মুহূর্তের জন্য, 5 সেকেন্ডের জন্য হবে হয়তো, সে পরনের কারসের কোণ দিয়ে মুখ ঢেকে রইল। তারপর মুখ তুলে রাজার দিকে তাকিয়ে কথা বলে উঠল স্পষ্ট করে। হে রাজা, বলে চলল সে, আমি অতি বৃদ্ধ একজন মানুষ। যুবক বয়সে আমি সিংহ প্রতিম চাকার অধীনে দায়িত্ব পালন করেছি। মৃত্যুশয্যায় সাদা মানুষের আগমনের কথা বলে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তাও আমি শুনেছি।
তারপর সাদা মানুষরা এলো। দিনগান এর বাহিনীতে রক্ত নদীর যুদ্ধে আমি লড়াই করেছি। দিনগানকে ওরা হত্যা করে। তারপর বহু বছর আমি ছিলাম আপনার পিতা পান্ডার উপদেষ্টা। হে রাজা, তুগেলার যুদ্ধে আমি আপনার পাশে দাঁড়িয়েছি। যে নদী ধূসর জল সেদিন আপনার ভাই উম্বুলাজি আর তার সহস্র যোদ্ধার রক্তে লাল হয়ে গেছিল। পরে আপনার উপদেষ্টা হলাম আমি। হে রাজা, এবং সম্পসিউ যেদিন আপনার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন আর আপনি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন সম্পসিউকে, সেদিনও আমি আপনার সঙ্গে ছিলাম। সেই সব প্রতিশ্রুতি আপনি রক্ষা করেননি। আজ আপনি আমার প্রতি বিমুখ হয়েছেন, সেটা স্বাভাবিক, কারণ আমি খুবই বৃদ্ধ হয়েছি। আমার কথাবার্তা যে নির্বোধের মতো শোনাবে তাতে সন্দেহ নেই। বুড়ো বয়সে এরকমই হয়ে থাকে। তবু আমার বিশ্বাস আপনার পিতামহের ভাই চাকার ভবিষ্যৎবাণী সত্যি হয়ে উঠবে। সাদা মানুষেরা আপনাকে পরাভূত করবে, তাদের কারণে আপনার মৃত্যু ঘটবে। যদি পারতাম আরও একবার যুদ্ধে দাঁড়িয়ে আপনার জন্য লড়াই করতাম, হে রাজা, কারণ যুদ্ধ তো আপনাকে করতেই হবে। তবে যে পরিসমাপ্তি আপনি আমার জন্য নির্বাচন করবেন, সেটাই আমার জন্য সর্বোত্তম পরিসমাপ্তি। আপনার নিদ্রা নির্বিঘ্ন হোক। হে রাজা, বিদায়। বায়েত। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। সবাই আশা করছে স্বৈরশাসক তার রায় পরিবর্তন করবেন, কিন্তু করুণা প্রদর্শনের অভিরুচি রাজার হলো না, কিংবা রাজবিধি প্রয়োগের প্রয়োজনীয়তার কাছে হার মানল অনুকম্পা। নিয়ে যাও একে, আবার বলে উঠলেন রাজা। বৃদ্ধ মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। শুভরাত্রি, একটি মাত্র শব্দ উচ্চারণ করল সে। একজন সৈন্যের বাহুতে ভর দিয়ে পা টেনে টেনে বৌদ্ধভূমির দিকে রওনা হয়ে গেল বৃদ্ধ যোদ্ধা এবং রাষ্ট্রনীতিক। ভীতি মিশ্রিত বিস্ময় নিয়ে সব কিছু দেখল ও শুনল হ্যাডেন। নিজের লোকের সঙ্গে যদি রাজা এরকম আচরণ করে, তাহলে আমার কি হবে? মনে মনে বলল সে। নাটাল থেকে আমার চলে আসার পর আমরা ইংরেজরা নিশ্চয়ই কোনো কারণে রাজার বিরাগভাজন হয়ে উঠেছি। আমাদের সঙ্গে যুদ্ধ বাঁধবার ইচ্ছে বা অন্য কোনো মতলব আছে নাকি তার? তাহলে তো এখানে আসা আমার ঠিক হয়নি। চিন্তামগ্নভাবে মাটির দিকে চেয়েছিলেন রাজা। হঠাৎ মুখ তুলে তাকালেন। আগন্তুককে এখানে নিয়ে এসো, বলে উঠলেন তিনি। হ্যাডেন তার কথা শুনতে পেল। এগিয়ে গিয়ে যতটা সম্ভব শীতল এবং নির্বিকার ভঙ্গিতে সেটিও ওর দিকে হাত বাড়িয়ে দিল। তাতে কিছুটা অবাক করে দিয়েই রাজা গ্রহণ করলেন হাত। তুমি উম্ফা গোজান, ইতর জন্য অন্তত সাদা মানুষ। অতিথির দীর্ঘ ছিপছিপে দেহ কাঠামো আর সুছাঁদ মুখাবয়বের দিকে চেয়ে উঠলেন রাজা। সর্দারের জাতের তুমি? হ্যাঁ রাজা, একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে উত্তর দিল হ্যাডেন। আমি সর্দারের জাতের। আমার দেশে কি চাও তুমি সাদা মানুষ? খুব সামান্য রাজা। কিছুদিন ধরে আমি এখানে ব্যবসা করছি, আপনি হয়তো তা শুনে থাকবেন। আমার সমস্ত মালপত্র বিক্রি হয়ে গেছে। এখন নাটালে ফিরে যাবার আগে কিছুদিন মোষ আর অন্য বড় জানোয়ার শিকারের অনুমতি চাইতে এসেছি আপনার কাছে। এ অনুমতি আমি দিতে পারি না, সেটি গিয়ে উত্তর দিলেন। তুমি গুপ্তচর, সম্পসিউ পাঠিয়েছে তোমাকে, কিংবা নাটালের রানী যে ইন্দুনা আছে সে পাঠিয়েছে। দূর হও তুমি। ঠিক কথা, হ্যাডেন বলল কাঁধ ঝাঁকিয়ে। তাহলে আশা করি নিজের দেশে ফিরে যাওয়ার পর সম্পসিউ বা রানীর ইন্দুনা কিংবা তাদের দুজনই আমাকে টাকা পয়সা দেবেন। তার আগ পর্যন্ত আপনার নির্দেশ তো আমাকে অবশ্যই মান্য করে চলতে হবে। তবে প্রথমে আপনাকে আমি একটা উপহার দিতে চাই। কিসের উপহার? রাজা জিজ্ঞাসা করলেন। কোনো উপহার চাই না আমার, এখানে ঢের আছে আমাদের সাদা মানুষ। ঠিক আছে রাজা, জিনিসটা আপনার নেওয়ার মতো কিছু নয়, একটা রাইফেল মাত্র। রাইফেল সাদা মানুষ? কোথায় সেটা? বাইরেই। এখানে নিয়ে আসতাম, কিন্তু আপনার লোকেরা বলল, যার পদভারে জগৎ
কম্পমান সেই হস্তিপ্রবরের সামনে সশস্ত্র অবস্থায় এলে মৃত্যু অবধারিত। সেটিওয়েও ভ্রু কোঁচকালেন। হ্যাডেনের কথার সুরে বিদ্রুপের আভাস তার তীক্ষ্ণ কান এড়ায়নি। এই সাদা লোকটার উপহার হাজির করা হোক, জিনিসটা আমি দেখব। হ্যাডেনকে সঙ্গে নিয়ে এসেছিল যে ইন্দুনা, সে তৎক্ষণাৎ তীরের বেগে ফটকের দিকে ছুট দিল। এত বেশি ঝুঁকে পড়ে দৌড়াচ্ছে যে মনে হচ্ছে প্রতি পদক্ষেপে একবার করে মুখ থুবড়ে পড়ে যাবে। একটু পরেই অস্ত্রটা হাতে নিয়ে ফিরে এলো লোকটা, রাজার দিকে বাড়িয়ে দিল। এমনভাবে ধরেছে সে রাইফেলটা যে সেটা নল সোজা তাক করা রয়েছে রাজার বুকের দিকে। অনুমতি পেলে বলি, হে হস্তিপ্রবর, টেনে টেনে উচ্চারণ করলো হ্যাডেন, আপনার লোককে অস্ত্রের মুখটা আপনার বুক থেকে সরিয়ে নিতে বললে ভালো হয়। কেন? রাজা জানতে চাইলেন। কারণ শুধু এই যে গুলি ভরা আছে ওতে, এবং গুলি ছোঁড়ার জন্য সম্পূর্ণ তৈরিও রয়েছে অস্ত্রটা। আপনি নিশ্চয় জগৎ প্রকম্পন অব্যাহত রাখতে চান, হে হস্তিপ্রবর। কথাটা শোনা মাত্রই হস্তিপ্রবর তীক্ষ্ণ স্বরে আর্তনাদ করে উঠলেন। চৌকি থেকে গড়িয়ে পড়ে গেলেন নিতান্ত অরাজোচিত ভঙ্গিতে। ওদিকে আতঙ্কিত ইন্দুনা এক লাফে পিছিয়ে আসতে গিয়ে রাইফেলের ট্রিগারে হাত দিয়ে বসল। বুলেট ছুটে গেল এক মুহূর্ত আগে যেখানে রাজার মাথাটি শোভা পাচ্ছিল, ঠিক সেই জায়গার দিকে। নিয়ে যাও ওকে, কুপিত রাজা চিৎকার করে উঠলেন ভূমিশয্যা থেকে। কিন্তু কথাটা তার মুখ থেকে বেরোবার অনেক আগেই ইন্দুনা জাদু করা বন্দুক বলে চিৎকার করে উঠে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে প্রাণপণ বেগে ছুটে পালিয়েছে ফটক পার হয়ে। নিজেই নিজেকে নিয়ে গেছে সে, মন্তব্য করলো হ্যাডেন। শুনে সমবেত লোকেরা চাপা স্বরে হেসে উঠল। না রাজা, ওটাকে অসাবধানে ধরবেন না, ওটা রিপিটিং রাইফেল। এই দেখুন, এই বলে নিজের হাতে তুলে নিল উইনচেস্টারটা। ওপরের দিকে দ্রুত পরপর ছুড়ে দিল বাকি 4টে বুলেট। প্রত্যেকটা বুলেট গিয়ে লাগলো যে গাছটার দিকে লক্ষ্য স্থির করেছিল তার ডগায়। বাহ বাহ, দারুণ, বিস্মিত কণ্ঠে বলে উঠল সবাই। শেষ হয়েছে? জানতে চাইল রাজা। এখনকার মতো হয়েছে, হ্যাডেন উত্তর দিল। দেখুন জিনিসটা। সেটিওয়েও হাত বাড়িয়ে রিপিটারটা নিলেন। নল এদিক ওদিক ঘুরিয়ে তার সবচেয়ে বিশিষ্ট কয়েকজন ইন্দুনার ঠিক পেট বরাবর তাক করে অস্ত্রটা খুঁটিয়ে দেখতে থাকলেন সাবধানে। নিজের দিকে নলের মুখ ঘুরতে দেখে ইন্দুনারা জড়সড় হয়ে সরে যাচ্ছে, একবার এদিকে একবার ওদিকে। দেখলে তো সাদা মানুষ কেমন কাপুরুষ ওগুলো? রাজা রুষ্ট স্বরে বললেন। ওদের ভয় হচ্ছে যদি আরও একটা গুলি এর মধ্যে থেকে যায়। হ্যাঁ, হ্যাডেন জবাব দিল, সত্যি ওরা কাপুরুষ। আমার মনে হয় চৌকিতে বসে থাকলে এইমাত্র মহারাজা যেমন ছিটকে পড়লেন, ওরাও ঠিক তেমনি করে ছিটকে পড়ত। বন্দুক বানানোর কায়দা কানুন তুমি জানো সাদা মানুষ? তাড়াতাড়ি বলে ওঠে রাজা। আর ইন্দুনারা সবাই মাথা ঘুরিয়ে পেছনের বেড মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। না রাজা, বন্দুক বানাতে পারি না আমি, তবে মেরামত করতে পারি। তোমাকে যদি ভালো বেতন দিই সাদা মানুষ, তুমি কি আমার ক্রালে থেকে বন্দুক মেরামতের কাজ করবে? সেটিওয়ে সাগ্রহে জানতে চাইলেন। সেটা হয়তো বেতনের উপর নির্ভর করতো, হ্যাডেন উত্তর দিল। কিন্তু কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি, এখন কিছুদিন বিশ্রাম নিতে চাই। যদি রাজা আমার কথা মতো শিকারের অনুমতি দেন এবং কিছুদিন লোকজন আমার সঙ্গে যেতে দেন,
তাহলে ফিরে আসার পর হয়তো ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলে দেখতে পারি। অনুমতি না পেলে আমি রাজার কাছ থেকে বিদায় নিয়ে নাটালের দিকে যাত্রা করব। এখানে যা দেখছো শুনেছ সেসবের বিবরণ দেওয়ার জন্য বিড়বিড় করে বলে উঠলেন সেটিও এইও। এমন সময় বাধা পড়ল কথাবার্তায়। বৃদ্ধ ইন্দুনাকে যে সৈন্যরা নিয়ে গিয়েছিল তারা এসে হাজির হলো সবেগে। রাজার সামনে উপুড় হয়ে শুয়ে পড়ল। মৃত্যু হয়েছে ওর? জিজ্ঞাসা করল রাজা। রাজার সেতু পার হয়ে গেছে, গম্ভীর স্বরে জবাব দিল সৈনিকের দল। রাজার প্রশংসা গীত গাইতে গাইতে মৃত্যুবরণ করেছে। বেশ, বললেন সেটিও এইও। ও পাথর আর আমার পায়ে চোট দেবে না। যাও, শমসিউকে আর নাটালে রানী ইন্দুনাকে বলো গিয়ে ও পাথার ছুঁড়ে ফেলে দেওয়ার গল্প। তীক্ষ্ণ তিক্ত স্বরে রাজা যোগ করলেন। বাবা, আমাদের পিতার বাক্য শোনো, হস্তিপ্রবরের হুঙ্কার শোনো। রাজার কথার সূত্র ধরেই বলে উঠল ইন্দুনারা। অন্য সবার চেয়ে বেশি তেজি একজন যোগ করল। শিগগিরই আমরা আরেকটা গল্প শোনাবো ওদের, এই বাচাল সাদা মানুষদের রক্তের গল্প, বর্ষার গল্প। ওদের কানে সে কাহিনী গিয়ে শোনাবে যোদ্ধার দল। কথাগুলো উত্তেজনা ছাড়িয়ে দিল শ্রোতাদের মধ্যে। কেমন করে আগুনের শিখা হঠাৎ ছেয়ে ফেলল শুকনো ঘাসের গুচ্ছকে। অধিকাংশ লোক পা মুড়ে মাটিতে বসেছিল। লাফ দিয়ে দাঁড়ালো সবাই। একসঙ্গে তালে তালে মাটিতে পা ঠুকতে ঠুকতে বলে উঠল, ইন্দাবা ইবময়ু, ইন্দাবা ইয়ে মিনাক্টো, লিজোদুন ইসুয়াঙ্গে ইম্পি নদহেবিনিয়াহ। অর্থাৎ রক্তগাথা রক্তগাথা, বর্ষার এ আখ্যান, যোদ্ধারা সব ওদের কানে শোনাবে এই গান। বিশালদেহী ভয়াল দর্শন তামাটে চেহারার একজন তো হ্যালডেনের কাছে এসে তার চোখের সামনে মুঠি নাচাতে নাচাতে চিৎকার করে বলতে লাগলো কথাগুলো। ভাগ্য ভালো রাজার সামনে রয়েছে বলে তার আগে এগেসায় নেই। রাজা দেখলেন যে আগুন তিনি জ্বেলে দিয়েছেন তা খুব বেশি ভয়ঙ্করভাবে জ্বলে উঠেছে। থামো সবাই, গম্ভীর গলায় বলে উঠলেন তিনি। বজ্র নির্ঘোষের মতো এই কণ্ঠস্বরের জন্য তিনি বিখ্যাত। সঙ্গে সঙ্গে প্রতিটি লোক যেন পাথর হয়ে গেল। শুধু প্রতিধ্বনি ফিরে আসতে লাগলো তখনও। যোদ্ধারা সব ওদের কানে শোনাবে এই গান, শোনাবে এই গান, শোনাবে এই গান। পরিষ্কার বুঝতে পারছি এই জায়গা আমার জন্য নয়, হ্যাডেন মনে মনে ভাবল। ওই ইতরটার হাতে যদি অস্ত্র থাকতো তাহলে হয়তো সাময়িকভাবে কাণ্ডজ্ঞান লুপ্ত হয়ে যেত ওর। আরে ওটা আবার কি? সেই মুহূর্তে প্রাচীরের ফটক দিয়ে উদয় হলো জুলু পুরুষ মূর্তির এক অনবদ্য নিদর্শন। 35 বছরের মতো বয়স হবে লোকটার। উমসিটিউ বাহিনীর একজন সেনাপতির পূর্ণাঙ্গ যুদ্ধের পোশাকে সজ্জিত সে। ভ্রুর উপর উদবিড়ালের চামড়ার বেষ্টনী থেকে উঁচু হয়ে আছে পাখির পালকের চূড়া। কোমর, বাহু ও হাঁটু থেকে ঝুলছে কালো ষাঁড়ের লেজের লম্বা ঝালর। এক হাতে ছোট একটা ঢাল, সেটার রঙও কালো। অন্য হাতটা খালি, কারণ অস্ত্র নিয়ে রাজার সামনে উপস্থিত হওয়ার বিধান নেই। চেহারায় লোকটা সুপুরুষ। দৃষ্টিতে এ মুহূর্তে কিছুটা উদ্বেগ প্রকাশ পেলেও তার চোখ দুটো সহজ ও অকপট। ঠোঁটের আদতে সংবেদনশীলতার ছোঁয়া স্পষ্ট। উচ্চতায় নিশ্চয় অন্তত 6 ফুট 2 ইঞ্চি হবে সে। তবু প্রথম দর্শনে তাকে ঠিক লম্বা বলে মনে হয় না। এর কারণ সম্ভবত তার চওড়া বুক আর সুঠাম অঙ্গ প্রত্যঙ্গ। সেগুলোর সঙ্গে অদ্ভুত বৈপরীত্য রয়েছে তার পেলব এবং প্রায় মেয়েলি ধাঁচের হাত আর পায়ের। সম্ভ্রান্ত জুলুদের মধ্যে প্রায়ই এমন দেখা যায়। সংক্ষেপে বলা যায়, লোকটাকে দেখে যা মনে হচ্ছে তাই সে আভিজাত্য, মর্যাদা আর সাহসের প্রতীক, এক অরণ্যচারী পুরুষ। যুবকের সঙ্গে সাধারণত মোচা আর চাদর পরিহিত আর একজন লোক। ধূসর চুল দেখে বোঝা যায় তার বয়স 50-এর উপর। তার চেহারাও সুশ্রী, এমনকি মার্জিত। তবে লোকটার চোখে ভীরুতার ছাপ, ঠোঁট ভাবলেশীন। এরা কারা? রাজা জানতে চাইলেন।
লোক দুটো তার সামনে হাঁটু মুড়ে বসে মাথা নুয়ে মাটিতে কপাল ঠেকিয়ে অভিবাদন জানালো। মুখে উচ্চারণ করতে লাগলো শিবঙ্গা বা প্রশংসাসূচক সম্বোধনমালা। কি চাও বলো, রাজা অধৈর্য স্বরে বলে উঠলেন। হে রাজা, তরুণ যোদ্ধা জুলু কায়দায় বসে বলল, আমি নাহুন, জম্বার ছেলে, উমসিটিউ বাহিনীর একজন সেনাপতি আমি। ইনি আমার মামা উমগোনা, আমার বাবার ছোট স্ত্রীর ভাই। সেটি ওই ভূ কোচকালেন। নিজের দল ছেড়ে এখানে তুমি কি করছো নাহুন? অনুগ্রহ হোক মহারাজের, আমি প্রধান সেনাপতির কাছ থেকে ছুটি নিয়ে এসেছি। আমি এসেছি মহারাজের দান ভাণ্ডার থেকে একটি দান ভিক্ষা করতে। তাড়াতাড়ি কথা শেষ করো নাহুন, শুনতে আজ্ঞা হোক। হে রাজা, কিছুটা দ্বিধার সঙ্গে সেনাপতি বলল, কিছুদিন আগে বাইরে আমার কিছু কাজের পুরস্কার হিসাবে মহারাজ দয়া করে আমাকে কেশলা উপাধি দিয়েছেন। মাথার চুলে পরা একটা কালো আংটি স্পর্শ করল সে। উপাধিপ্রাপ্ত পুরুষ হিসাবে এবং একজন সেনাপতি হিসাবে আমি রাজার অনুগ্রহ ভাজনের অধিকার প্রার্থনা করছি, বিবাহের অধিকার চাইছি। অধিকার? একটু বিনয়ের সঙ্গে কথা বলো জম্বার পুত্র, আমার সেনাদল আর পশুপালের অধিকার বলে কিছু নেই। ঠোঁট কামড়ালো নাহুন। গুরুতর একটা ভুল করে ফেলেছে, ক্ষমা করবেন হে রাজা। ঘটনাটা এরকম, আমার এই মামা উমগোনার একটা সুশ্রী মেয়ে আছে, তার নাম নানিয়া। তাকে আমি স্ত্রী হিসাবে পেতে চাই, সেও আমাকে স্বামী হিসাবে পেতে চাই। মহারাজের অনুমতি লাভের প্রত্যাশা নিয়ে আমি তাকে বাগদান করেছি এবং আন্তরিক এই অভিধান নিয়ে আমি উমগোনাকে 15টা গরু বাছুর উপঢৌকন দিয়েছি। কিন্তু উমগোনার এক ক্ষমতাবান প্রতিবেশী আছে, মাপুতা নামে এক বৃদ্ধ সর্দার, ক্রোকোডাইল ড্রিফটের জিম্মাদার। মহারাজ তাকে নিশ্চয় চেনেন। এই সর্দারও নানিয়াকে বিয়ে করতে চায়, সেই জন্য সে উমগোনাকে জ্বালাতন করে। মেয়েটাকে তার হাতে তুলে না দিলে বহু রকম অনিষ্ট করবে বলে ভয় দেখায়। কিন্তু উমগোনার মন সাদা হয়েছে আমার প্রতি, মাপুতার প্রতি তার মন কালো। সেজন্য আমি দুজন একসঙ্গে এসেছি মহারাজের কৃপা ভিক্ষা চাইতে। হ্যাঁ মহারাজ, উমগোনা বলল। নাহুন যা বলছে তা সত্যি। থামো, ক্রুদ্ধ স্বরে জবাব দিলেন সেটি হয়ে। বিয়ে করে স্ত্রী ঘরে আনার এটাই কি সময় আমার যোদ্ধাদের? স্ত্রীদের কি এই সময় জলের দিকে হৃদয় ফেরাবার? শুনে রাখো, মাত্র গতকাল এই একই অপরাধের জন্য আমার অনুমতি ছাড়া উন্ডি বাহিনীর যোদ্ধাদের বিয়ে করার অপরাধের জন্য 20টি মেয়েকে ফাঁসি দেওয়ার হুকুম দিয়েছি। তাদের এবং সেই সঙ্গে তাদের পিতাদের মৃতদেহ চৌরাস্তায় ফেলে রাখতে বলেছি, যাতে সবাই তাদের অপরাধের কথা জানতে পেরে সাবধান হয়ে যায়। হ্যাঁ উমাগোনা, তোমার এবং সেই সঙ্গে তোমার মেয়ের সৌভাগ্য যে এই যুবকের সঙ্গে তার বিয়ে দেওয়ার আগে আমার অনুমতি চাইতে এসেছিলে। এখন আমার রায় শোনো। তোমার প্রার্থনা প্রত্যাখ্যান করা হলো নাহুন, এবং উমাগোনা বুড়ো সর্দার মাপুতাকে জামাতা করতে অস্বীকার করায় যেহেতু সে তোমাকে জ্বালাতন করেছে, তার উপদ্রব থেকে তোমাকে নিষ্কৃতি দেব। নাহুন বলেছে, মেয়েটা সুন্দরী, বেশ, আমি নিজেই তাকে অনুগ্রহ করব। রাজগৃহের বধূদের একজন হবে সে। আজ থেকে 30 দিনের মধ্যে এরপর নতুন চাঁদ উঠবে যে সপ্তাহে রাজ অন্তপুর সিদ্ধহাই তাকে পৌঁছে দেবে। যে গরু বাছুরগুলো নাহুন তোমাকে দিয়েছে সেগুলোও পৌঁছে দিয়ে যাবে একসাথে। রাজার অনুমতি ছাড়া বিয়ের কথা ভাবতে সাহস করায় নাহুনকে ওগুলো জরিমানা করা হলো। 2. বিচার বটে। আদিম এই নাটক সাগ্রহে পর্যবেক্ষণ করতে করতে মনে ভাবল অ্যাডেন। এমন ফলাফল মোটেই প্রত্যাশা করেনি আমাদের প্রেমাতুর বন্ধুটি। মুখ ঘুরিয়ে 2 কৃপাপ্রার্থীর দিকে তাকালো সে। বৃদ্ধ উমগোনা একটু চমকে উঠেছে শুধু। তারপর রাজার অনুগ্রহ আর দাক্ষিণ্যের জন্য প্রথাগত ধন্যবাদ এবং প্রশংসাসূচক বাক্য এক নাগাড়ে আউড়ে যেতে শুরু করেছে। নীরবে তার কথাগুলো শুনে গেলেন সেটি ওয়েইও। তারপর প্রত্যুত্তরে খুব সংক্ষিপ্ত আবার মনে করিয়ে দিলেন, নির্দিষ্ট দিনে নানিয়া হাজির না হলে সে এবং তার বাবা নিঃসন্দেহে যথাসময়ে তাদের বাড়ির কাছেই কোনো চৌরাস্তার সমাবর্ধন করবে। সেনাপতি নাহুনের চেহারাটা একটু বিশেষ রকম দর্শনীয় হলো। সর্বনাশা কথাগুলো রাজার ঠোঁট দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে চরম বিস্ময়ের ভাব ফুটে উঠল তার মুখে। পরমুহূর্তেই বিস্ময়ের বদলে সেখানে দেখা দিল প্রচণ্ড ক্রোধের ছাপ। হঠাৎ করে অবর্ণনীয় অন্যায়ের শিকার হলে যেমন ক্রোধের উদ্রেক হওয়া খুব স্বাভাবিক, তার সমস্ত দেহ কেঁপে উঠল থরথর করে। গলা আর কপালের ধমনীগুলো গিট বন্ধ হয়ে ফুলে উঠল। ঝট করে বন্ধ হয়ে গেল হাতের আঙুলগুলো।
যেন বর্ষার হাতল চেপে ধরেছে শক্ত মুঠিতে। কিন্তু অচিরেই ক্রোধ ও মিটিয়ে গেল, কারণ একজন জুলু স্বৈরশাসকের বিরুদ্ধে আক্রোশ পোষণ আরও নিয়তির বিরুদ্ধে আক্রোশ পোষণ একই কথা। চেহারায় ফুটে উঠল গভীর হতাশা আর যন্ত্রণা। দৃপ্ত কালো চোখগুলো নিষ্প্রভ হয়ে এলো। তামাটে রঙের মুখখানা নুয়ে পড়ল পাংশুবর্ণ হয়ে, ঠোঁটের দুপাশে ঝুলে পড়েছে। মৌন বজায় রাখার প্রাণপণ চেষ্টায় ঠোঁট কামড়ে ধরায় মুখের এক কোণ দিয়ে গড়িয়ে এসেছে সরু একটা রক্তের রেখা। হাত তুলে রাধাকে অভিবাদন জানিয়ে উঠে দাঁড়ালো বিশাল দেহী লোকটা। তারপর ঠিক হেঁটে নয়, বলা যায় টলতে টলতে ফটকের দিকে এগিয়ে গেল সে। ফটকের কাছে গিয়ে পৌঁছতেই সেটিও এইও তাকে থামতে নির্দেশ দিলেন। দাঁড়াও, বলে উঠলেন রাজা। তোমাকে একটা কাজ দিচ্ছি আমি, নাহন। তোমার মাথা থেকে এইসব বউটো আর বিয়ের ভাবনা দূর করার ব্যবস্থা করছি। এই যে এখানে এই সাদা মানুষটাকে দেখছো, সে আমার অতিথি। জঙ্গলে গিয়ে মোষ আর অন্য সব বড় জানোয়ার শিকার করতে চাই। তার ভার আমি তোমার উপর দিচ্ছি। সঙ্গে লোকজন নিয়ে যাও, দেখবে যেন তার কোনো ক্ষতি না হয়। 1 মাসের মধ্যে আবার আমার সামনে হাজির করবে তাকে, নইলে জীবন দিয়ে তোমাকে জবাবদিহি করতে হবে। নতুন চাঁদের প্রথম সপ্তাহে যখন নানিয়ে আসবে, সে যেন এখানে আমার ক্রালে উপস্থিত থাকে। মেয়েটাকে যে তুমি সুন্দরী বললে, সে ব্যাপারে আমি একমত কিনা সেটা তখনই তোমাকে জানাবো। এখন যাও বাছা। আর তুমি সাদা মানুষ, তুমিও যাও। যারা সঙ্গে সঙ্গে যাবে তারা ভোরবেলা তোমার সঙ্গে যোগ দেবে। যাত্রা শুভ হোক। তবে মনে রেখো, নতুন চাঁদে দেখা হচ্ছে আবার। তখন আমরা ঠিক করব আমার বন্দুক রক্ষক হিসাবে তুমি কত বেতন পাবে। আমার অবাধ্য হয় না সাদা মানুষ, না হলে তোমাকে খুঁজতে লোক পাঠাবো। আর আমার দূতদের মতিগতি মাঝে মধ্যে কিন্তু বেশ খারাপ হয়ে থাকে। তার মানে আমি একজন বন্দী, ভাবলেন হ্যাডেন। কিন্তু কোনোভাবেই ওদের চোখে ধুলো দিয়ে পালাবার ব্যবস্থা না পারলে সমস্যা হবে। যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে এদেশে আমি থাকতে চাই না। আমাকে পিষে মৌতি বানানো হোক, কিংবা আমার চোখ উপড়ে ফেলা হোক, অথবা এই ধরনের আর কোনো তামাশা হোক। 10 দিন পার হয়ে গেছে। এক সন্ধ্যায় হ্যাডেন ও তার সঙ্গের লোকজন রক্ত নদী আর উনভুনইয়ানা নদীর মাঝামাঝি পার্বত্য প্রদেশের এক অরণ্যময় অঞ্চলে তাঁবু খাটিয়েছে। প্লেস অব দ্য লিটল হ্যান্ড নামে পরিচিত যে জায়গাটা কয়েক সপ্তাহের মধ্যে সেটার স্থানীয় নাম ঈশান্দ হয়ে না পরিচয় জগৎ বিখ্যাত হয়ে উঠবে, সেখান থেকে এই অরণ্য সংকুল জায়গাটার দূরত্ব 8 মাইলের বেশি হবে না। গত 3 দিন ধরে তারা একপাল মোষের পায়ের ছাপ অনুসরণ করে চলেছে, কিন্তু এখন পর্যন্ত সেগুলোর নাগাল ধরতে পারেনি। জল শিকারীরা বলেছে এর চেয়ে বরং উনভুনাইয়ানা নদীর ভাটির পথে সমুদ্রের দিকে এগিয়ে গেলে ভালো হয়, সেখানে অনেক শিকার মিলবে। কিন্তু পরামর্শটার প্রতি হ্যাডেন কিংবা সেনাপতি নাহুন কারো আগ্রহ দেখা যায়নি। কি কারণে সেটা দুজনেই গোপন রেখেছে। হ্যাডেনের উদ্দেশ্য হলো ধীরে ধীরে বাফেলো নদীর দিকে অগ্রসর হওয়া, নদীটা পেরিয়ে না টেলে সরে পড়ার একটা উপায় সে করতে পারবে বলে আশা করছে। আর নাহুনের ইচ্ছে ঘুরে ফিরে উমগনার ক্রালের কাছাকাছি অবস্থান বজায় রাখা। এখন তারা যেখানে তাঁবু ফেলেছে সেখান থেকে জায়গাটা খুব বেশি দূরে নাই। নাহুনের মনে ক্ষীণ আশা তার বাগদত্তা যে নারীকে কয়েক সপ্তাহের মধ্যে ছিনিয়ে তুলে দেওয়া হবে রাজার হাতে, সেই নানিয়ার সঙ্গে কথা বলবার কিংবা তাকে অন্তত একটু চোখে দেখবার সুযোগ হয়তো সে পাবে। যেখানে তাঁবু ফেলা হয়েছে তার চেয়ে গা ছমছমে ভুতুড়ে জায়গা হ্যাডেন আর কখনো দেখেনি। পেছনে বিস্তৃত কিছু এলাকা খানিকটা জলার মতো, আবার তাতে ঝোপ জঙ্গলও রয়েছে। মোষের পাল ওখানে লুকিয়ে আছে সম্ভবত। দূরে রাজসিক একাকিত্বের মহিমা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঈশান্দ হয়েনা পর্বত। সামনে ধীরে ধীরে ঢালু হয়ে নেমে এসেছে ঘন অন্ধকার গভীর অরণ্য। তার প্রান্তসীমা বেষ্টন করে আছে খাড়া পাহাড় শ্রেণী। একটা নদী বয়ে চলে গেছে বনের ভেতর। জলাভূমির পানি ওই নদীতে গিয়ে পড়ে। সমতল ভূমির উপর দিয়ে নদীটা বেশ শান্তভাবে বয়ে গেছে, কিন্তু সেটার গতিপথের সবটা সমতল নয়। তাঁবু থেকে 300 গজ দূরে আচমকা একটা খাড়া
চূড়ার উপর থেকে ঝুপ করে নিচে গড়িয়ে পড়েছে নদীটা। গিরিচূড়ার উচ্চতা এমন কিছু ভয়ানক নয়, কিন্তু খুব খাড়া সেটা। সেখান থেকে নদীর জলধারা প্রবল বেগে আছড়ে পড়েছে নিচের এক প্রস্তর বেষ্টিত বিক্ষুব্ধ জলাশয়ের মধ্যে। সূর্যের আলো সেখানে কখনো পৌঁছতে পারে বলে মনে হয় না। ওই বনের নাম কি নাহুন? হ্যাডেন জানতে চাইল। এমাগোডু, যার মানে হচ্ছে প্রেত নিবাস। অন্যমনস্কভাবে উত্তর দিল জুলু সেনাপতি। সে তাকিয়ে আছে নানিয়াদের ক্রালের দিকে। ডান দিকের শৈলশিরা বরাবর হেঁটে গেলে সেটা এখান থেকে 1 ঘন্টার পথ। প্রেত নিবাস কেন? কারণ মৃতদের বাস ওখানে। যাদের আমরা বলি এসএম কফু অর্থাৎ বাঘহারা, তাদের সঙ্গে অন্য প্রেতের দলও আছে। আমা হলছি যা বলা হয় যাদের, প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার পরও যারা বেঁচে থাকে। বটে, বলল হ্যাটেন। তা এইসব ভূত প্রেত তুমি কখনো দেখেছো? আমি কি উন্মাদ যে তাদের খুঁজতে দেখতে যাবো? সাদা মানুষ, মৃতেরাই তো ঢোকে ওই জঙ্গলে। আমাদের লোকজন শুধু জঙ্গলের কিনারায় মৃতদের জন্য ভোগ রেখে আসে। হ্যাডেন হাঁটতে হাঁটতে গিরিচূড়ার কিনারায় গিয়ে দাঁড়ালো। নাহুনও গেল তার পিছু পিছু। সামনে উকি দিল হ্যাডেন। বাঁ দিকে ভয়ঙ্কর দর্শন গভীর জলাশয়, আর তার একবারে পাড়ের বনের প্রান্ত বা গিরিচূড়ার মাঝখানে সংকীর্ণ এক টুকরো ঘাসে ঢাকা জমির উপর একটা কুড়েঘর। কে থাকে ওখানে? হ্যাডেন জিজ্ঞাসা করলো। মহাশক্তিমতী ঈশানুষী, যাকে বলা হয় ইনয়াঙ্গা বা ওঝা। ইয়েনিয়োশি মৌমাছি বলে ডাকে সবাই তাকে, কারণ ওই বনের ভেতরে জড়ো হওয়া মৃতদের কাছ থেকে সে জ্ঞান সংগ্রহ করে। মোষ শিকার করতে পারবো কি না আমি সেটা বলতে পারার মতো যথেষ্ট জ্ঞান সে সঞ্চয় করতে পেরেছে কি বলে মনে হয় না? তা হয়তো পেরেছে সাদা মানুষ, কিন্তু একটু মুখ টিপে হেসে নাহুন যোগ করল, মৌমাছির চাকে যারা হাজির হয় তারা কিছু নাও শুনতে পেতে পারে, আবার যতটা চাই তার বেশিও তাদের শুনতে হতে পারে। ওই মৌমাছির কথায় ভুলের খোঁচা আছে। বেশ, দেখি ও আমাকে ভুল ফোটাতে পারে কিনা। ঠিক আছে, চলো, বলল নাহুন। ঘুরে দাঁড়িয়ে সে হ্যাডেনকে নিয়ে গিরিচূড়ার কিনারায় ধরে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যে তারা এসে দাঁড়ালো পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে নেমে যাওয়া একটা শতসৃষ্ট পথের মাথায়। পথ বেয়ে নিচে নেমে গেল দুজনে। উতরাইয়ের গোড়ায় ঘাসে ছাওয়া জমিতে হেঁটে এগিয়ে গেল কুড়ে ঘরের দিকে। সেটার চারিদিকে নলখাগড়ার নিচু বেড়া, ভেতরে ছোট একটা আঙিনা, উই ঢিপির মাটি শক্ত করে পিটিয়ে বসিয়ে মসৃণ করে লেপে দেওয়া। সেই আঙিনাতেই বসে আছে মৌমাছি। গোলাকার যে ফোকরটা কুটিরের দরজার কাজ করছে তার প্রায় মুখে পাতা রয়েছে তার চৌকি। আধো অন্ধকারে গুড়ি মেরে বসে থাকা মূর্তিটার দিকে দৃষ্টিপাত করে হ্যাডেন প্রথমে যা দেখতে পেল তা হচ্ছে মার্জার চর্মের তেল চিটে জীর্ণ কারসে মোড়া জবুথবু একটা অবয়ব। কারসের প্রান্তের ঠিক উপরে উঁকি দিচ্ছে দুটো চোখ, চিতাবাঘের মতো হিংস্র এবং ক্ষিপ্র। বুড়ির পায়ের কাছে ছোট একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। সেটাকে ঘিরে অর্ধবৃত্তাকারে সাজানো রয়েছে কতগুলো মানুষের খুলি। জোড়ায় জোড়ায় বসিয়ে রাখা হয়েছে সেগুলো, যেন তাদের নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে। এছাড়াও আরও অন্যান্য হাড়গোড়, কুটির এবং আঙিনায় বেড়ার এখানে সেখানে শোভা পাচ্ছে। দেখে মনে হয় সেগুলো মানুষেরই হবে। বুড়ি দেখছি দস্তুর মতো সব সম্পত্তি সাজিয়ে বসেছে, মনে মনে ভাবলো হ্যাডেন, কিন্তু মুখে কিছুই বলল না। ওঝা বুড়িও কিছু বলল না, শুধু তার চকচকে ক্ষুদে দু চোখে দৃষ্টি নিবদ্ধ করে রাখলো হ্যাডেনের মুখের উপর। হ্যাডেনও প্রীতি জ্ঞাপনের একই উপায় অবলম্বন করল। সর্বশক্তি দিয়ে একদৃষ্টে চেয়ে রইল বুড়ির দিকে। হঠাৎ একসময় হ্যাডেন বুঝতে পারল এই অদ্ভুত দ্বন্দ্বযুদ্ধে সে পরাভূত হয়ে গেছে। মাথার ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে এসছে। কল্পনায় তার মনে হচ্ছে সামনে বসে থাকা মেয়ে লোকটা যেন একটা অতিকায় ভয়াল মাকড়সায় রূপান্তরিত হয়েছে। নিজের ফাঁদের মুখে বসে রয়েছে সেটা। হাড়গোড়গুলো যেন তার বিভিন্ন শিকারের সংরক্ষিত নিদর্শন। কথা বলছো না কেন সাদা মানুষ? শেষ পর্যন্ত ধীর স্পষ্ট স্বরে বুড়ি বলে উঠল। অবশ্য তার দরকার নেই, কারণ তোমার মনের কথা আমি বুঝতে পারছি। তুমি ভাবছো আমাকে মৌমাছি না বলে মাকড়সা বললে ডাকলেই বেশি মানানসই হতো। ভয় নেই, এই মানুষগুলোকে আমি মারিনি। এত মরা থাকতে
আমি মারতে যাব কী লাভের আশায়? আমি শুষে নিই মানুষের আত্মা, তাদের দেহ নয়। সাদা মানুষ, তাদের জীবন্ত হৃদয়ের দিকে তাকিয়ে দেখতে আমি ভালোবাসি, কারণ অনেক কিছু পাঠ করতে পারি সেখানে, তাতে আমার জ্ঞান বাড়ে। এখন বলো সাদা মানুষ, মৃত্যুর বাগানে ব্যস্ত এই মৌমাছির কাছে কি চাও তুমি? আর জম্বার পুত্র, তুমি বা এখানে এসছো কেন? উমসিটিউ বাহিনী যখন মহাযুদ্ধের জন্য, সাদা আর কালোদের শেষ যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে, তখন কেন তাদের সঙ্গে নেই তুমি? আর যুদ্ধে যদি তোমার রুচি নাই থাকে, তাহলে কেন তুমি সুন্দরী দীর্ঘাঙ্গী নানিয়ার পাশে নেই? নাহুন কোনো উত্তর দিল না। সামান্য একটা ব্যাপারে এসেছি বুড়িমা, হ্যাডেন বলে উঠল। জানতে চাইছি আমি শিকারে সফল হতে পারবো কি না। শিকারে সাদা মানুষ? কোন শিকারে? পশু শিকার, অর্থ শিকার, নাকি নারী শিকার? হ্যাঁ, এসবের মধ্যে নিশ্চয়ই হবে একটা, কারণ শিকারে তোমাকে সবসময় লিপ্ত থাকতেই হবে। সেটা তোমার স্বভাব, শিকার করা এবং শিকার হওয়া। বলো দেখি, ওই যে মাবুন বোয়ার শহরের যে ব্যবসায়ী তোমার ছুরির স্বাদ নিয়েছিল, তার জখমের কি অবস্থা? উত্তর দেওয়ার দরকার নেই সাদা মানুষ, কিন্তু সর্দার, এই বুড়ি গরিব ওঝা বুড়িকে কি দেবে তুমি তার শ্রমের বিনিময়ে? নাকি সুরে টেনে টেনে কথাগুলো বললো মৌমাছি। একজন বৃদ্ধাকে নিশ্চয়ই তুমি বিনা মজুরিতে খাটাতে চাও না? তোমাকে দেবার মতো আমার কিছু নেই বুড়িমা, আমি চলে যাচ্ছি, বলল হ্যাডেন। মৌমাছির পর্যবেক্ষণ ক্ষমতা আর মনের কথা বুঝে নেওয়ার শক্তির নমুনা দেখে নিজের কৌতূহল মিটে গেছে বলে শুরু করেছে তার। বাঁকা হাসি হেসে বলল মৌমাছি। প্রশ্ন তার কাছে উত্তরের জন্য অপেক্ষা করবে না, এ কেমন কথা? এখন আমি তোমার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেব না সাদা মানুষ। আবার যখন আমাদের দেখা হবে তখন আমার পাওনা মিটিয়ে দিও, বলে আবারও হেসে উঠল সে। দেখি তোমার মুখটা আমাকে দেখতে দাও। বলতে বলতে সে উঠে হ্যাডেনের সামনে এসে দাঁড়ালো। আচমকা শীতল একটা স্পর্শ অনুভব করলো হ্যাডেন তার ঘাড়ে। পর মুহূর্তে এক লাফে তার কাছ থেকে দূরে সরে গেল মৌমাছি। তার বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে ধরা রয়েছে হ্যাডেনের মাথা থেকে কেটে নেওয়া একগুচ্ছ কোঁকড়া কালো চুল। এত দ্রুত ব্যাপারটা ঘটে গেল যে বাধা দেবার সময় পেল না হ্যাডেন, বিরক্তি প্রকাশেরও অবকাশ পেল না। নিশ্চল দাঁড়িয়ে থেকে বোকার মতো চেয়ে রইল। শুধু এটুকুই আমার দরকার, বলে উঠল মৌমাছি, কারণ আমার হৃদয়ের মতো আমার জাদুবিদ্যাও স্বচ্ছ। দাঁড়াও জম্বার পুত্র, তোমার কটা চুলও দাও আমাকে। মৌমাছির কাছে যারা আসবে তাদের সবাইকে তার গুনগুন শুনতে হবে। নির্দেশ মান্য করল নাহুন। অ্যাশে গায়ের ফলার ধারালো প্রান্ত দিয়ে এক গোছা চুল নিজের মাথা থেকে কেটে দিল। তবে বেশ বোঝা গেল স্বেচ্ছায় কাজটা করলো না, সে আপত্তি করার সাহসও পেল না বলে করলো। এবার গা থেকে কারস খুলে ফেললো মৌমাছি। ওদের সামনে অগ্নিকুণ্ডের উপর ঝুঁকে দাঁড়ালো। কোমর থেকে একটা থলি থেকে কিছু গাছগাছড়া বের করে ছুঁড়ে দিল আগুনের মধ্যে। এখনও বেশ সুগেঠুতে তার দেহ। আর ওঝাদের যেসব বিশ্রী টুকিটাকি জিনিস শরীরে ধারণ করতে এ যাবৎ দেখে এসছে হ্যাডেন, সেসব কিছুই মৌমাছির শরীরে নেই। তবে তার গলা বেষ্টন করে আছে অদ্ভুত এক অলংকার, একটা ছোট্ট জ্যান্ত সাপ, লাল আর ধূসর রঙের। সেটা আগন্তুকরা চিনতে পারলো এই অঞ্চলের সবচেয়ে বিষধর সাপগুলোর একটা হচ্ছে এই সাপ। এইভাবে সাপ দিয়ে গলায় বান্টু ওঝাদের পক্ষে অস্বাভাবিক কিছু নাই। অবশ্য প্রথমে এইসব সাপের বিস্তার ভেঙে নেওয়া হয় কি না কেউ জানে না বলে মনে হয় না। কিছুক্ষণের মধ্যেই আগুনে ফেলা গাছগাছড়া জ্বলতে শুরু করলো। সেগুলো থেকে ধোঁয়া উঠতে লাগলো সরু একটা সরল ধারায়। ধোঁয়ার রেখা মৌমাছির মুখে বাধা পেয়ে তার মাথা ঘিরে ফেলে যেন এক আশ্চর্য নীল ঘোমটার মতো ঝুলে রইল। হঠাৎ সামনে দুহাত বাড়িয়ে চুলের গোছা দুটো জ্বলন্ত গাছগাছড়ার উপর ফেলে দিল সে। সেগুলো জ্যান্ত জিনিসের মতো মোচড় খেতে খেতে পুড়ে ছাই হয়ে গেল।
হাঁ করলো মৌমাছি। বড় বড় ঢোক গেলার মতো করে চুল আর গাছগাছড়া ধোঁয়া ফুসফুসে টেনে নিতে শুরু করলো। ওদিকে সাপটা ওষুধের প্রভাব টের পেয়ে ফোঁস ফোঁস শব্দ করতে করতে মৌমাছির গলা থেকে পাক খুলে ওপরের দিকে বেয়ে উঠে মাথার সাজে কালো শাকাবুলা পালকের গুচ্ছের ভেতরে আশ্রয় নিল। অচেরেই ধোঁয়ার প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। বিড়বিড় করতে করতে মৌমাছি সামনে পেছনে দুলতে লাগলো। তারপর ঝুপ করে বসে পড়লো কুড়ে ঘরে হেলান দিয়ে। মাথাটা ঘরের খড়ের সঙ্গে ঠেস দেওয়া রইল। তার মুখ এখন ওপরে আলোর দিকে তোলা। বিভৎস লাগছে সেটা এখন দেখতে, কারণ নীলবর্ণ হয়ে উঠেছে মুখ। খোলা চোখ দুটো মৃত মানুষের চোখের মতো কোটরে বসে গেছে। ওদিকে কপালের ওপরে লাল সাপটা দুলছে আর ফোঁস শব্দ করছে। মিশরীয় রাজাদের মূর্তির ভ্রুর উপরে ইউরেয়াস ক্রেস্টের কথা মনে পড়ে যাচ্ছে হ্যাডেনের। 10 সেকেন্ড কিংবা তারও বেশি সময় ওভাবে বসে রইল মৌমাছি। তারপর ফাঁপা অপ্রাকৃত গলায় বলে উঠল, হে কৃষ্ণবর্ণ হৃদয় আর শ্বেত সুন্দর দেহ, তোমার হৃদয়ের দিকে দৃষ্টিপাত করেছি। রক্তের মতো কৃষ্ণবর্ণ সে হৃদয় রক্তেই কলিমা লিপ্ত হবে। কৃষ্ণবর্ণ হৃদয়ে শুভ্র সুন্দর দেহ, শিকার খুঁজে পাবে তুমি, শিকারে সফল হবে। শিকারের পিছু নিয়ে তুমি পৌঁছবে গৃহহীনদের আবাসে, প্রেত নিবাসে। শিকার আকার নেবে ষণ্ডের, আকার নেবে ব্রাহ্মের, আকার নেবে নারীর। রাজা কিংবা জলস্রোত যে নারীর ক্ষতি সাধনে অক্ষম। শুভ্র সুন্দর দেহ আর কৃষ্ণবর্ণ হৃদয়, তোমার প্রাপ্য মজুরি তুমি পাবে। অর্থের বিনিময়ে অর্থ, আঘাতের বিনিময়ে আঘাত। চিত্রক মার্জার যখন তোমার বুকের উপর গর্জন করতে থাকবে, তখন আমার এ ভবিষ্যৎবাণী স্মরণ করো। যখন যুদ্ধে প্রকম্পিত হতে থাকবে তোমার চতুর্দিক, তখন আমার ভবিষ্যৎবাণী স্মরণ করো। আমার ভবিষ্যৎবাণীর কথা মনে করো যখন তোমার মহাপুরস্কার আঁকড়ে ধরবে এবং প্রেত নিবাসে প্রেতাত্মার মুখোমুখি দাঁড়াবে শেষবারের মতো। হে শুভ্র হৃদয় আর কৃষ্ণবর্ণ দেহ, তোমার হৃদয়ের দিকে আমি দৃষ্টিপাত করেছি। সে হৃদয় দুগ্ধের মতো শুভ্র, সারল্যের দুগ্ধ সে হৃদয়কে রক্ষা করবে। নির্বোধ, কেন আঘাত হানতে চাও? ব্যাঘ্রের ভালোবাসা পেতে দাও ওকে। ব্যাঘ্রের মতোই ও নিজের ভালোবাসাও। ও কি, ও কার মুখ দেখে যুদ্ধক্ষেত্রে? পিছু নাও দ্রুতচারী, তবে সাবধানে যেও। কারণ যে জিহ্বা মিথ্যা বলেছে, সে জিহ্বা কখনো করুণার কথা উচ্চারণ করবে না। আর যে হাত বিশ্বাসঘাতকতা করেছে যুদ্ধে, সে হাত বলশালী। শুভ্র হৃদয়, মৃত্যু কি? মৃত্যুতেই জীবনের অধিবাস। আর মৃতের মধ্যেই তুমি খুঁজে পাবে তোমার হারানো জীবন, কারণ সেখানেই তোমার জন্য অপেক্ষা করছে সেই নারী যার ক্ষতি সাধনের ক্ষমতা নেই রাজার কিংবা জলস্রোতের। কথা বলছে মৌমাছি, সেই সঙ্গে তার গলার স্বর ক্রমশ নিচু হয়ে আসছে। শেষ পর্যন্ত তার কথা প্রায় শ্রুতির অগোচর হয়ে উঠল। তারপর একবারে থেমে গেল তার কণ্ঠ। মনে হচ্ছে ঘোরের মধ্যে থাকতেই ঘুমিয়ে পড়েছে মৌমাছি। হ্যাডেনা তখন কৌতুক আর বিদ্রুপের হাসি নিয়ে কথাগুলি শুনছিল। এবার সে গলা ছেড়ে হেসে উঠল। হাসছ কেন সাদা মানুষ? নাহন ক্রুদ্ধ স্বরে জানতে চাইল। নিজের বোকামির জন্য হাসছি। ওই মিথ্যুক বুজরুকের অর্থহীন বকুনি শুনে শুধু সময় নষ্ট করেছি শুধু। অর্থহীন বকুনি নয় এসব সাদা মানুষ, তাই নাকি? তাহলে বলো দেখি এসবের অর্থ কি? কি অর্থ তা আমি এখনও বলতে পারছি না। তবে ওর ভবিষ্যৎবাণীর মধ্যে একটা মেয়ে আর একটা চিতাবাঘের প্রসঙ্গ কিছু একটা আছে। আর আছে তোমার আর আমার নিয়তির কথা। হ্যাডেন কাঁধ ঝাঁকালো। এসব নিয়ে বেশি তর্ক বিতর্ক নিরর্থক। এমন সময় শিউরে ওঠার মতো গা ঝাড়া দিয়ে চোখ মেলল মৌমাছি। লাল সাপটা মাথার সাজের ভেতর থেকে টেনে বের করে গলায় পেঁচিয়ে নিল। তারপর আবার গায়ে জড়িয়ে নিল তেল ছিটে কারসটা। আমার বিদ্যায় বিশ্বাস হয়েছে ইনকুশ? হ্যাডেনকে প্রশ্ন করল সে। আমার এই বিশ্বাস জন্মেছে যে জুলুল্যান্ডের সবচেয়ে ধূর্ত ধোঁকাবাজদের তুমি একজন বুড়িমা। হ্যাডেন শীতল গলায় উত্তর দিল, এখন বলো তোমাকে কি দিতে হবে? এই রকম রূঢ় উক্তিতে মৌমাছি রুষ্ট হলো না। তবে 1 কি 2 সেকেন্ডের জন্য তার চোখে অদ্ভুত এক দৃষ্টি ফুটে উঠল। আগুনের ধোঁয়ায় সাপটা যখন ক্রুদ্ধ হয়ে উঠেছিল, তখন ঠিক এমনি দেখাচ্ছিল
সেটার চাহনি। সাদা হুজুর যদি বলেন আমি ধোঁকাবাজ তাহলে তাই হবে নিশ্চয়। মৌমাছি উত্তর দিল, কারণ কে ধোঁকাবাজ সেটা সবার চেয়ে তারই ভালো চিনতে পারার কথা। আমি বলছি কোনো পারিশ্রমিক চাই না, তবু তোমার থলি থেকে আমায় খানিকটা দাও, আমার খানিকটা তামাক দাও। হ্যাডেন অ্যান্টিলোপের চামড়া খুলে খানিকটা তামাক বের করে মৌমাছিকে দিল। নিতে গিয়ে চট করে তার হাত আঁকড়ে ধরল মৌমাছি। মধ্যম আঙুলে পরা সোনার আংটিটি খুঁচিয়ে দেখল, সাপের আকৃতিতে তৈরি আংটি। সাপের মাথায় বসানো দুটো ছোট ছোট পদ্মরাগ মনে হলো সে দুটো চোখ। আমি একটা সাপ পরি আমার গলায়, আর তুমি একটা সাপ পরো তোমার হাতে ইনকুশ। এই আংটিটা পেলে আমি হাতে পরতে পারতাম, তাহলে হয়তো আমার গলার সাপটার একটু কম একা লাগতো। তাহলে যে আমার মৃত্যু পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে? হ্যাডেন বলল। হ্যাঁ হ্যাঁ, ইষ্ট স্বরে জবাব দিল মৌমাছি। বেশ কথা, তোমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবো আমি, তারপর আংটিটা নিয়ে নেব। তাহলে আর কেউ বলতেও পারবে না যে ওটা আমি চুরি করেছি, কারণ না হন তখন সাক্ষ্য দেবে যে তুমি আমাকে আংটিটা নিতে অনুমতি দিয়েছিলে। প্রথমবারের মতো চমকে উঠল হ্যাডেন। মৌমাছির গলার স্বরে এমন কিছু ছিল যা হঠাৎ তাকে সাংঘাতিক নাড়া দিয়ে গেছে। যদি নিজের পেশাদারি ভঙ্গিতে কথাগুলো বলতে বলি তাহলে হ্যাডেনের মনে কোনো প্রতিক্রিয়াই হতো না, কিন্তু লোলুপতা প্রকাশ করতে গিয়ে অকৃত্রিম হয়ে উঠেছে মৌমাছি, এবং স্পষ্ট বোঝা গেছে সে কথা বলছে স্থির প্রত্যয় নিয়ে, নিজের কথায় বিশ্বাস রেখে। হ্যাডেনকে চমকে উঠতে দেখে সঙ্গে সঙ্গে গলার স্বর বদলে ফেলল মৌমাছি। সাদা হুজুর, এই বেচারা বুড়ি ওঝার তামাশা ক্ষমা করে দেবেন আশা করি, নাকি সুরে টেনে টেনে বলল সে। মৃত্যু নিয়ে এত কারবার আমার যে যখন তখন শব্দটা মুখে এসে পড়ে বলে সে প্রথমে তার চারপাশে মরার খুলির বেষ্টনের উপর চোখ বোলালো। তারপর যে জলপ্রপাত থেকে নিচের অন্ধকারে জলাশয়ের ভেতরে পানি ঝরে পড়ছে সেটার দিকে আঙুল চোখ তুলে তাকালো। ওই দেখো, বলল সে ছোট্ট করে। সামনে বাড়ানো তার হাত বরাবর তাকিয়ে হ্যাডেনের দৃষ্টি পড়ল দুটো শুকিয়ে যাওয়া মিমোজা গাছের উপর। জলপ্রপাতের পাথুরে কিনারার উপর প্রায় সমকোণে দাঁড়িয়ে আছে গাছ দুটো। কয়েকটা কাঠের গুঁড়ি চামড়ার ফালি দিয়ে গাছ দুটোর সঙ্গে শক্ত করে বেঁধে একটা পাটাতনের মতো তৈরি করা হয়েছে। সেই পাটাতনের উপর দাঁড়িয়ে আছে তিনটি মনুষ্য মূর্তি। দূরত্ব এবং জলপ্রপাতের পানির ছিটা সত্ত্বেও হ্যাডেন বুঝতে পারল তাদের দুজন পুরুষ, একজন মেয়ে। অস্তগামী সূর্যের আভায় আগুনের মতো লাল হয়ে ওঠা আকাশের পটভূমি তাদের আকৃতি স্পষ্ট ফুটে উঠল। এই দেখা গেল তিনজন দাঁড়িয়ে আছে, পর মুহূর্তে দেখা গেল দুজন, মেয়েটা অদৃশ্য হয়ে গেছে। কালো মতো কিছু একটা জলপ্রপাতের ধারা বরাবর তীব্র বেগে গড়িয়ে নেমে জলাশয়ের পানির উপর ভারী শব্দে আছড়ে পড়ল। সেই সঙ্গে হ্যাডেনের কানে ভেসে এলো ক্ষীণ এক আর্তচিৎকার। কি মানে ওসবের? আতঙ্কিত বিস্মিত হ্যাডেন জিজ্ঞাসা করলো। কিছুই না, হেসে বলল মৌমাছি। তুমি তাহলে জানো না দেখছি। বিশ্বাসঘাতকিনী স্ত্রীলোক যারা কিংবা রাজার অনুমতি ছাড়া ভালোবাসায় লিপ্ত হয় যেসব মেয়ে, তাদের সহযোগীদের এখানে নিয়ে আসা হয় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। ওহ, এইভাবে প্রতিদিন এখানে জীবন দেয় ওরা। আমি ওদের মরতে দেখি আর হিসেব রাখি। বলতে বলতে কুটিরের ছাউনি থেকে একটা দাগ কাটা কাঠি টেনে বের করলো। তারপর একটা ছুরি দিয়ে কাঠির ওপরে অসংখ্য খাঁজের মধ্যে আরও একটা খাঁজ যোগ করলো। নাহানোর দিকে তাকাচ্ছে বারবার, চোখে খানিকটা প্রশ্নের আভাস, খানিকটা বিপদ সংকেত। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর মূলক এটা, বিড়বিড় করে বলল। ওখানে ওপারে জীবিতেরা দিনের পর দিন মরতে থাকে, আর নিচে হাত তুলে জলাশয়ের উপরে নদীর গতিপথ দেখিয়ে কুটির থেকে দুই-এক গজ দূরেই যেখানে বন শুরু হয়েছে সেখানে আঙ্গুল নির্দেশ করলো মৌমাছি। ওখানে তাদের আত্মা আশ্রয় নেই। ওই শোনো। তার কথার সঙ্গে একটা আওয়াজ ভেসে এলো ওদের কানে। জঙ্গলের ধূসর প্রান্তরেখা থেকে ধীরে ধীরে জেগে উঠল যেন শব্দটা। বিদঘুটে অশুভ সেই আওয়াজের নিখুঁত বর্ণনা দেওয়া অসম্ভব, বড়জোর বলা যেতে পারে এক অস্ফুট এক ধরনের জান্তব চিৎকার যেন সেটা।
ওই শোনো, আবার বলে উঠল মৌমাছি। খুশি হয়ে উঠেছে ওরা ওখানে। কারা? হ্যাডেন প্রশ্ন করলো। বেবুনের দল? না ইনকুশ, ওরা হচ্ছে আমাটঙ্গ। এইমাত্র যে মেয়েটা তাদের একজন হয়ে গেল তাকে স্বাগত জানাচ্ছে। পৃথকতা কর্কশ্বরে বলল হ্যাডেন। নিজের কাঁপুনির জন্য রাগ হচ্ছে তার। ওই প্রেতাত্মাদের আমি দেখতে চাই। জঙ্গলের ভেতর বানর পালের চিৎকার কি আগে কখনো আমি শুনিনি ভেবেছ বুড়িমা? এসো না হন, পাহাড় বেয়ে ওঠার মতো আলো থাকতে থাকতে রওনা হওয়া যাক। চলো, বিদায়। বিদায় ইনকুশ, ভাবনা করো না, তোমার ইচ্ছা পূরণ হবে। নিরাপদে চলে যাও ইনকুশ, শান্তিতে ঘুমাও গিয়ে। 3 সুনিদ্রার জন্য মৌমাছির আশীর্বচন সত্ত্বেও ফিলিপ হ্যাডেনের ভালো ঘুম হলো না সে রাতে। শরীর স্বাস্থ্য বেশ চমৎকার আছে, বিবেকও স্বাভাবিকের চেয়ে বেশি কিছু উৎপাত করেনি, তবু ঘুম তার কিছুতেই এলো না। যখন চোখ বন্ধ করছে সঙ্গে সঙ্গে মনের পর্দায় ভেসে উঠছে অদ্ভুত নামধারী সেই বুড়ি ওঝা মৌমাছির করাল চেহারা। কানে বাজতে থেকেছে বিকেলে শোনা তার অশুভ ভবিষ্যৎবাণী। কুসংস্কার পরায়ণ মানুষ নয় হ্যাডেন, ভীতুও নয়। আর আদি প্রকৃতিতে বিশ্বাস যদি তার মনে কিছু অবশিষ্ট থেকে থাকে তবে তা আছে বড়জোর সুপ্ত অবস্থায়। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, গা ছমছম করা একটা ভয়ের অনুভূতি সে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছে না। ওই ডাইনির ভবিষ্যৎবাণীর মধ্যে ছিটে ফোটা সত্য যদি কিছু থেকে থাকে, যদি সত্যি মৃত্যু আসন্ন হয়ে থাকে, তার বুকের ভেতর প্রবল শক্তিতে স্পন্দিত হচ্ছে যে হৃদযন্ত্র, তা অচিরেই চিরতরে স্তব্ধ হয়ে যায়। না, এসব ভাববে না সে। এই থমথমে জায়গা আর সন্ধ্যায় দেখা সেই ভয়ঙ্কর দৃশ্য তার মনকে বিপর্যস্ত করে দিয়েছে। এই জুলুদের স্থানীয় রীতিনীতি সুবিধের নয়। এই দেশ থেকে পালাবার সুযোগ পাওয়া মাত্র সে এদের নাগালের বাইরে চলে যাবে বলে ঠিক রেখেছে। সত্যি বলতে কি, যদি কোনো উপায় করতে হয় তাহলে আগামীকাল রাতে সীমান্তের দিকে ছুট দেবার ইচ্ছে তার। অবশ্য সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা সামনে রেখে কাজটা করতে হলে তাকে একটা মোষ বা অন্য কোনো জানোয়ার শিকার করতে হবে। বেশ জানে তাহলে তার সঙ্গের শিকারীরা মাংস দিয়ে এমন ভুরি ভোজন করবে যে তাদের আর নড়াচড়ার শক্তি থাকবে না, আর সেটাই হবে তার সুযোগ। অবশ্য নাহুন এই প্রলোভনের ফাঁদে পা নাও দিতে পারে। কাজেই তার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য হ্যাডেনকে ভাগ্যের উপর নির্ভর করতে হবে। চূড়ান্ত এরকম সমস্যা দেখা দিলে তার দেহে একটা বুলেট ঢুকিয়ে দিতে পারবে হ্যাডেন। সেটা তার পক্ষে ন্যায়সঙ্গত হবে বলেই সে মনে করে, কারণ দেখা যাচ্ছে সত্যিকার অর্থে লোকটার হাতে সে বন্দী হয়ে আছে, সন্দেহ নেই। প্রয়োজন দেখা দিলে অহেতুকে দ্বিধা সংশয় বাদ দিয়ে এইভাবে পরিস্থিতির মোকাবিলা সে করতে পারবে। কারণ নাহুনকে আদতে অপছন্দ করে সে, এমনকি মাঝে মাঝে ঘৃণা পর্যন্ত করে। তাদের দুজনের প্রকৃতি পরস্পর বিরুদ্ধ। সে জানে বিশাল দেহি ওই জিলু তাকে অবিশ্বাস করে, তাকে অবজ্ঞার চোখে দেখে। আর জঙ্গলি এক নিগার অবজ্ঞার দৃষ্টিতে দেখলে সেটা হ্যাডেনের মতো দাম্ভিক মানুষের পক্ষে হজম করা একটু বেশি শক্ত। ভোরের প্রথম আলো ফুটতে হ্যাডেন উঠে পড়ল। তার সঙ্গীরা তখনও সবাই নিভে আসা আগুনের চারপাশে লম্বা হয়ে শুয়ে ঘুমোচ্ছে। প্রত্যেকেই শরীরে কারস কিংবা কম্বলে মোড়া। তাদের ডেকে তুলল হ্যাডেন। নাহুন উঠে দাঁড়িয়ে গা ঝাড়া দিল। ভোরের আলো আধারিতে প্রকাণ্ড দেখাচ্ছে তাকে। ইচ্ছেটা কি তোমার উমলঙ্গু সাদা মানুষ? সূর্য না উঠতে উঠে পড়লে? আমার ইচ্ছে মুন্টুমপুফু হলদে মানুষ, মোষ শিকার করা। শীতল গলায় জবাব দিল হ্যাডেন। জঙ্গলিটা তাকে সম্মানসূচক কোনো সম্বোধন করে না বলে খুব দোষে। মাফ করো, তার মনের কথা বুঝতে পেরে জুলু বলে উঠল, কিন্তু তোমাকে ইনকুশ বললে আমি ডাকতে পারি না, কারণ আমার কিংবা অন্য কারো সর্দার নাও তুমি। তবু যদি সাদা মানুষ কথাটা শুনতে ভালো না লাগে, একটা নাম আমরা তোমাকে দেব। তোমাদের যেমন ইচ্ছে, হ্যাডেন সংক্ষেপে জবাব দিল। কথা মতো ওর একটা নাম দিল, ইনহিজিন মাগমা। ওদের মধ্যে এই নামে একটা পরিচিতি হলো এরপর। কিন্তু হ্যাডেন খুব প্রীতবোধ করল না যখন সে জানতে পারল
ওই শ্রুতিকমল শব্দবন্ধের অর্থ হচ্ছে কালো বন। মৌমাছিও এই নামে তাকে সম্বোধন করেছিল, কেবল আলাদা প্রতিশব্দ ব্যবহার করেছিল। 1 ঘন্টা পর তাঁবুর পেছনের এলাকায় বিস্তৃত জলাময় জঙ্গলে শিকার খুঁজছে হ্যাডেন ও তার দলবল। অল্প কিছুক্ষণের মধ্যেই হাত উঁচু করলো নাহন, তারপর মাটির দিকে আঙুল দিয়ে দেখালো। হ্যাডেন তাকিয়ে দেখল জল মাটিতে গভীর হয়ে ফুটে উঠেছে এক পাল মোষের পায়ের ছাপ। দেখে মনে হচ্ছে 10 মিনিটের বেশি আগের কিছুতেই হবে না। জানতাম আজ শিকার মিলবে। নাহন ফিসফিস করে বলে উঠল, মৌমাছি বলেছিল। নিপাত যাক মৌমাছি, চাপা গলায় উত্তর দিল হ্যাডেন। চলো। 15 মিনিট কি তারও বেশি সময় ধরে তারা ঘন সরবনের ভেতর পায়ের ছাপ অনুসরণ করে এগোল। হঠাৎ খুব আস্তে শীষ দিয়ে উঠল নাহন, হ্যাডেনের বাহু স্পর্শ করল। মুখ তুলে তাকালো হ্যাডেন। প্রায় 200 গজ দূরে উঁচু মতো একটা জায়গায় একগুচ্ছ মিমোজা গাছের মধ্যে দাঁড়িয়ে মোষগুলো ঘাস খাচ্ছে। সব মিলিয়ে 6টা চমৎকার মাথার একটা ধাড়ি ষাঁড়, 3টে মাদি, একটা বকনা আর একটা মাস চারেকের বাছুর। বাতাস কিংবা জঙ্গলের ধরন কোনোটাই ওদের বর্তমান অবস্থান থেকে গা ঢাকা দিয়ে শিকারের কাছে এগিয়ে যাওয়ার পক্ষে সুবিধাজনক নয়। কাজেই ঘুরপথে 1/2 মাইল গিয়ে তারা বাতাসের উজানে খুব সন্তর্পণে গুঁড়ি মেরে জানোয়ারগুলোর দিকে এগোতে শুরু করলো। মিমোজা গাছের এক গুঁড়ি থেকে আর এক গুঁড়ির আড়ালে দ্রুত সরে যাচ্ছে একজন। সেটা যখন আর সম্ভব রইল না, তখন লম্বা টামবটি ঘাসের আড়ালে গা ঢাকা দিয়ে উপুড় হয়ে শুয়ে বুকে হেঁটে এগোলো। শেষ পর্যন্ত 40 গজের মধ্যে এসে পড়ল তারা। আর এগোনো ঠিক হবে না মনে হচ্ছে, কারণ ধাড়ি ষাঁড়টার হাবভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের গন্ধ না পেলেও অস্বাভাবিক কোনো আওয়াজ শুনতে পেয়েছে সেটা, এবং ক্রমেই সন্দিগ্ধ হয়ে উঠেছে। দলের মধ্যে একমাত্র হ্যাডেনের হাতে রাইফেল। তার সবচেয়ে কাছাকাছি রয়েছে বকনাটা, আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। ঘায়েল করার পক্ষে চমৎকার। ওটার মাংস সবচেয়ে সুস্বাদু হবে বিবেচনা করে হ্যাডেন তার মার্টিনি তুলল। জানোয়ারটার কাঁধের ঠিক পেছনে লক্ষ্য স্থির করে আস্তে ট্রিগার টেনে দিল। গর্জে উঠল রাইফেল। বকনাটা লুটিয়ে পড়ল। বুলেট সেটার হৃৎপিণ্ড ভেদ করে গেছে। আশ্চর্য ব্যাপার, অন্য মোষগুলো সঙ্গে সঙ্গে ছুটে পালালো না। তার বদলে সেগুলো যেন আকস্মিক আওয়াজের অর্থ বুঝতে না পারে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। বাতাস থেকে কোনো কিছু গন্ধ উদ্ধার করতে না পেরে মাথা উঁচু করে এদিক ওদিক তাকাতে লাগলো। এই সুযোগে রাইফেলে নতুন একটা গুলি ভরে নিয়ে আবার তাক করলো হ্যাডেন। এবার তার লক্ষ্য ধাড়ি ষাঁড়টা। বুলেট গিয়ে লাগলো সেটার ঘাড় কিংবা কাঁধের কোথাও। হাঁটু ভেঙে পড়ে গেল প্রথমে জন্তুটা, কিন্তু পর মুহূর্তে উঠে দাঁড়ালো। ধোঁয়ার মেঘ দেখতে পেয়ে সোজা তেড়ে এলো সেদিক লক্ষ্য করে। ধোঁয়ার জন্যই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, হ্যাডেন সেটাকে আসতে দেখতে পেল না। ফলে একবারে নিশ্চিত মোষের পায়ের নিচে নিষ্পৃষ্ট কিংবা শিঙের গুঁতোয় ছিন্ন ভিন্ন হয়ে যেত সে, যদি না নাহন নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাফ দিয়ে এগিয়ে এসে সেটাকে টান মেরে একটা উইডিপির পেছনে নিয়ে ফেলত। মুহূর্ত মাত্র পরেই প্রকাণ্ড জানোয়ারটা ঝড়ের বেগে পাশ দিয়ে ছুটে চলে গেল সামনে। তাদের দিকে সেটার আর কোনো নজরে পড়ল না। এগোই চলো, বলে উঠল হ্যাডেন। নিহত মোষটাকে কেটে কুটে মাংসের সবচেয়ে ভালো অংশটা তাঁবুতে নিয়ে যাওয়ার জন্য বেশিরভাগ লোককে সেখানে রেখে বাকিদের নিয়ে রক্তের দাগ ধরে রওনা হলো। কয়েক ঘন্টা ধরে আহত ষাঁড়টা অনুসরণ করে এগোলো তারা। শেষ পর্যন্ত ঘন ঝোপ জঙ্গলের ছায়ায় একখণ্ড পাথরের জমিতে এসে পায়ের ছাপ হারিয়ে ফেলল। গরমে পরিশ্রান্ত হয়ে পড়েছে সবাই। বিশ্রাম নেবার জন্য সেখানে বসে পড়ল। সঙ্গে আনা বিলটং অর্থাৎ রোদে শুকানো মাংস খানিকটা করে খেয়ে নেবে। খাওয়া শেষ করে সবাই তাঁবুতে ফেরার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে দলের 4 জন জুলুর একজন পাশ দিয়ে বয়ে যাওয়া সরু নদীর পানি খেতে গেল। 10 কদমের বেশি দূর হবে না। 8 মিনিটের পরেই ভয়ঙ্কর একটা ঘোঁত ঘোঁত
আওয়াজ আর পানির ঝুপঝাপ শব্দ ভেসে এলো। সেই সঙ্গে সবাই দেখতে পেল ছিটকে শূন্যে উঠে গেছে জুলুটা। যতক্ষণ সবাই বসে বসে খেয়েছে, আহত মোষটা নদীর তীরে ঘন ঝোপের নিচে আত্মগোপন করে অপেক্ষায় থেকেছে। ধূর্ত জানোয়ারটা জানতো এক সময় তারা সুযোগ আসবেই। আতঙ্কে আত্মনাদ করে ছুটে গেল সবাই। দেখতে পেল চড়াই পেরিয়ে মোষটা অদৃশ্য হয়ে যাচ্ছে। গুলি ছোড়ার সুযোগ পেল না হ্যাডেন। তার সঙ্গী মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। প্রকাণ্ড সিংহের গুঁতোয় তার ফুসফুস বিদীর্ণ হয়ে গেছে। মোষ নয়, ওটা শয়তান। হাঁ করে শ্বাস টানতে চেষ্টা করছে বেচারা। মারা গেল সে। শয়তান হোক আর যাই হোক, ওটাকে আমি মারবই, হ্যাডেন বলে উঠল। মৃতদেহ তাঁবুতে বয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যদের রেখে শুধু নাহনকে সঙ্গে নিয়ে সে আবার রওনা হলো। এখন চারপাশটা আরও খোলামেলা বলে মোষের পিছু ধাওয়া করা আরও সহজ হচ্ছে। জানোয়ারটাকে প্রায় চোখে পড়ছে, যদিও গুলি ছোড়ার মতো যথেষ্ট কাছে যেতে পারল না তারা। কিছুক্ষণের মধ্যেই দুজন একটা খাড়া পাহাড়ের গা বেয়ে নামতে শুরু করলো। জানো আমরা এখন কোথায়? বলল নাহন। হাত তুলে উল্টো দিকে বনের রেখা দেখালো। ওই যে এমাগডু প্রেতনিবাস, আর ওই দেখো মোষটা ওদিকেই যাচ্ছে। হ্যাডেন চারপাশে চোখ বলালো। ঠিকই বলেছে নাহন, বাঁ দিকে ঘুরে দেখা যাচ্ছে সেই জলপ্রপাত, মৃত্যুগাহ্বর আর মৌমাছির কুটির। খুব ভালো কথা, জবাব দিল সে। আমরাও তাহলে ওদিকেই যাব। নাহন থেমে দাঁড়ালো। নিশ্চয়ই তুমি ওই বনে ঢুকছো না? বিমূঢ় স্বরে বলল সে। নিশ্চয়ই ঢুকছি, হ্যাডেন উত্তর দিল। তবে তুমি যদি ভয় পাও তোমার যাবার দরকার নেই। ভয় আমি পাচ্ছি, প্রেতের ভয়, নাহন বলল। তবু যাব আমি। ঘাসে ঢাকা জায়গাটা পার হয়ে গেল দুজনে। তারপর ভুতুড়ে অরণ্যে ঢুকে পড়ল। জায়গাটার পরিবেশ সত্যি থমথমে। প্রকাণ্ড সব ঝাঁকড়া গাছ গা ঘাসাঘাসি করে দাঁড়িয়ে আছে। আকাশ ঢাকা পড়ে গেছে পুরোপুরি। তার উপর বনের নিস্তব্ধ বাতাস পচা ডাল পাতার গন্ধে ভারী হয়ে গেছে। মনে হচ্ছে জীবনের কোনো অস্তিত্ব নেই এখানে, কোনো শব্দ নেই। শুধু হঠাৎ হয়তো একটা কদর্য চিতিসাপ কুণ্ডলি ছাড়িয়ে ধীরগতিতে সরে যাচ্ছে, কিংবা ভারী একটা পচা ডাল গাছ থেকে খসে পড়ছে সশব্দে। হ্যাডেনের সমস্ত মনোযোগ অবশ্য মোষের দিকে। ফলে চারপাশে কোনো কিছু তার মনের উপর তেমন প্রভাব ক্রিয়া করছে না। একবার শুধু সে মন্তব্য করলো, এত অল্প আলোয় লক্ষ্যভেদ করা কঠিন হবে। তারপর আবার এগিয়ে চলল। জঙ্গল ভেদ করে নিশ্চয়ই মাইল খানেক কিংবা তারও বেশি গভীরে ঢুকে পড়েছে তারা। এমন সময় দেখা গেল মোষের পায়ের ছাপের সঙ্গে রক্তের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে। তার মানে জানোয়ারটার জখমের অবস্থা মারাত্মক হয়ে উঠেছে। জলদি চলো এবার, হিষ্ট স্বরে বলল হ্যাডেন। না, ধীরে ধীরে সাবধানে এগো, নাহন উত্তর দিল। মারা যাচ্ছে শয়তানটা, কিন্তু মরবার আগে আমাদের উপর আর একটা চান্স দিতে চেষ্টা করবে। সন্তর্পণে সামনে নজর রেখে চলতে লাগলো সে। সবই তো এটা দেখি বোঝা যাচ্ছে। মাটির দিকে আঙুল তাক করে বলল হ্যাডেন। ভেজা মাটিতে পায়ের গভীর ছাপ সোজা সামনের দিকে এগিয়ে গেছে। নাহন উত্তর দিল না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কয়েক কদম সামনে ডান দিকে দুটো গাছের গুড়ি। ওই দেখো, ফিসফিস করে বলল সে। তার দৃষ্টি অনুসরণ করে তাকালো হ্যাডেন। বেশ কিছু চেয়ে থাকার পর গাছ দুটোর পেছনে গুঁড়ি মেরে থাকা বাদামি রঙের একটা আকৃতি তার চোখে ধরা পড়ল। মরে গেছে বলে উঠল সে। না, নাহন উত্তর দিল। নিজের পথ ধরে আবার ফিরে এসে আমাদের জন্য অপেক্ষা করছে। ও জানে আমরা ওর পায়ের ছাপ ধরে এগোচ্ছি। এখন যদি ওই জায়গাটাতে তুমি দাঁড়াও, বোধ হয় গাছের গুড়ি দুটোর মাঝখান দিয়ে ওটার পিঠে গুলি করতে পারবে। হ্যাডেন হাঁটু গেড়ে বসলো। মোষটার শিরদাঁড়া ঠিক নিচের দিকে একটা জায়গা বরাবর খুব সাবধানে লক্ষ্য স্থির করলো। টেনে দিল ট্রিগার। ভয়াল একটা গর্জন শোনা গেল। পর মুহূর্তে জানোয়ারটা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে তেড়ে এলো তাদের দিকে। নাহন তার চওড়া বর্ষা সাঁ করে ছুড়ে দিল সামনে। সেটা সোজা গিয়ে গভীরভাবে গেঁথে গেল মোষের বুকের ভেতর। দুজন ছুট দিল এঁকে বেঁকে। মোষটা এক মুহূর্ত নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। সেটার সামনের দুপা বাঁকা হয়ে দুপাশে অনেকখানি ছড়িয়ে পড়েছে।
মাথাটা নুয়ে পড়েছে নিচে। প্রথমে পলায়মান দুজন মানুষকে একজনের দিকে, তারপর অন্যজনের দিকে তাকিয়ে দেখলো জানোয়ারটা। সবশেষে হঠাৎ নিচে একটা গোঙানির শব্দ তুলে গড়িয়ে পড়ে স্তব্ধ হয়ে গেল। পতনের সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল নাহনের অ্যাশে গায়ে। ব্যাস খতম, বলে উঠল হ্যাডেন। তোমার অ্যাগেসাইয়ের ঘায়েই মরেছে মনে হয়। সে কি, ও কিসের আওয়াজ? নাহন কান পেতে শুনল। বনের নানা অঞ্চল থেকে, তবে ঠিক কত দূর থেকে বলা অসম্ভব, অদ্ভুত এক শোরগোল ভেসে আসছে। যেন ভয় পেয়ে বহু লোক একে অন্যকে ডাকাডাকি করছে, কিন্তু তাদের ভাষা কোনো সুপরিস্ফুট ভাষা নয়। শিউরে উঠল সে। এসেম কফু, বলল নাহুন। ভাষাহীন প্রেতাত্মা ওরা, শুধু বাচ্চাদের মতো চিৎকার করতে পারে। চলো যাই এখান থেকে, জ্যান্ত মানুষদের জন্য এই জায়গা খারাপ, মোষের জন্য আরও খারাপ। মৃত মোষের গায়ে একটা লাথি মেরে বলল হ্যাডেন। তবু বোধ হয় এটাকে তোমার বন্ধু এসেম কফুদের জন্য ফেলে রাখতে হবে, কারণ মাংস যথেষ্ট আছে আমাদের, আর এটা বয়ে নিয়ে যাওয়াও সম্ভব নয়। দুজন ফিরতি পথ ধরল জঙ্গল ছেড়ে খোলা জায়গায় বেরোবার জন্য। বড় বড় গাছের গুঁড়ির ফাঁক দিয়ে পথ করে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এমন সময় হ্যাডেন মাথায় নতুন একটা মতলব এলো। এ বন ছেড়ে বেরোলেই জুলু সীমান্ত আর ঘন্টা খানেকের পথ। আর জুলু সীমান্ত একবার পেরোতে পারলেই তার বর্তমান আপদ চুকে যায়। তার পরিকল্পনা ছিল অন্ধকারে গা ঢাকা দিয়ে সরে পড়ার, কিন্তু সেটা ঝুঁকির ব্যাপার। সবগুলো জুলুই ভরপেট খেয়ে ঘুমিয়ে পড়বে এমন কোনো কথা নেই, বিশেষ করে যখন তাদের একজন সঙ্গী মারা পড়েছে। নাহুন তো করবেই না, দিনরাত হ্যাডেনকে পাহারা দিয়ে রেখেছে সে। এই মোক্ষম সুযোগ। এখন প্রশ্ন থাকছে শুধু নাহুনের। ঠিক আছে, সমস্যার চরমে যদি ওঠে নাহুনকে মরতে হবে। কঠিন হবে না কাজটা, গুলি ভর্তি রাইফেল আছে হাতে। আর ওদিকে অ্যাশে পায়ে হারিয়ে নাহুন এখন একজন শুধু একখানা কেরি। লোকটাকে মারতে চায় না হ্যাডেন, যদিও এটা পরিষ্কার যে নিজের এই বিপাশগ্রস্ত অবস্থায় কাজ করা তার পক্ষে সম্পূর্ণ যুক্তিযুক্ত হবে। ব্যাপারটা না হয় নাহুনের ওপর ছেড়ে দেওয়া যাক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। প্রায় 10 কদম সামনে ছোট একটা খোলা জায়গায় পার হচ্ছে নাহুন। তাকে হ্যাডেন স্পষ্ট দেখতে পাচ্ছে, কিন্তু সে নিজে দাঁড়িয়ে আছে মস্ত একটা গাছের ছায়ার নিচে। গাছটার নিচু ডালপালা গুড়ি থেকে চারিদিকে আড়াআড়ি মাটির সঙ্গে সমান্তরাল ছড়িয়ে আছে। নাহুন, ডাক দিল সে। নাহুন ঘুরে দাঁড়ালো। এক পা এগিয়ে এলো হ্যাডেনের দিকে। নড়ো না, ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, নইলে গুলি করতে বাধ্য হবো আমি। এখন শোনো, ভয় পেও না, আমি অকারণে গুলি ছড়ব না। আমি তোমার বন্দী। রাজার সেবার জন্য আমরা তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে। কিন্তু আমার ধারণা তোমাদের এবং সেওইয়োর ক্রালে ফিরে যেতে চাই না আমি। তোমাদের এবং আমাদের লোকেদের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, আর সেজন্যই বুঝতে পারছো সেটিওইও ক্রালে ফিরে যেতে চাই না আমি। কারণ তাহলে হয় সেখানে ভয়ঙ্কর উপায়ে আমার মৃত্যু ঘটবে, আর নয়তো নিজের ভাইয়েরা আমাকে বিশ্বাসঘাতক বলে ধরে নেবে, এবং বিশ্বাসঘাতকের যা প্রাপ্য তাই করবে আমাকে নিয়ে। জুলু সীমান্ত এখান থেকে 1 ঘন্টার পথের চেয়ে কিছু বেশি দূরের পথ হবে না। ধরা যাক 1.5 ঘন্টার পথ। চাঁদ ওঠার আগেই আমি সীমান্ত পার হয়ে যেতে চাই। এখন বলো নাহুন, তুমি কি আমাকে বনের ভেতরে হারিয়ে যেতে দিয়ে এই 1.5 ঘন্টা সময় দেবে, নাকি তোমার ওই প্রেতাত্মার দলের সঙ্গে নিজেই এখানে থেকে যাবে? বুঝতে পারছো না আমার কথা? না, নড়ো না দয়া করে। বুঝতে পারছি তুমি কি বলছো, সম্পূর্ণ অবিচল স্বরে জবাব দিল নাহুন। আজ সকালে আমরা তোমাকে বেশ উপযুক্ত নামই দিয়েছি মনে হচ্ছে, তবে কালো মন। তোমার কথায় কিছু যুক্তি আছে, তার চেয়েও বেশি আছে বিচার বুদ্ধি। ভালো একটা সুযোগ রয়েছে তোমার হাতে, তোমার মতো লোকের পক্ষে সেই সুযোগ হারাতে দেওয়া উচিত নয়। তুমি ব্যাপারটা এইভাবে দেখেছো, তাহলে খুশি হলাম নাহুন। এখন দয়া করে আমাকে তোমার চোখের আড়াল হতে দাও, এবং কথা দাও চাঁদ না ওঠা পর্যন্ত আমাকে খুঁজবে না। কি বলতে চাইছো তুমি কালোমন? যা বলছি তাই। নাও, নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। অদ্ভুত মানুষ তুমি, চিন্তামগ্ন হয়ে নাও না। আমাকে রাজা কি আদেশ দিয়েছেন তুমি শুনেছ? তুমি কি চাও রাজার আদেশ অমান্য করি আমি? নিশ্চয়ই চাই। সেটিওইও
বন্ধুকে ভালোবাসার কোনো কারণ নেই তোমার? তার বন্দুক মেরামতের কাজ করার জন্য তার ক্রালে আমি ফিরি বা না ফিরি তাতে তোমার কি যায় আসে না? যদি ভাবো আমি পালিয়ে গেছি বলে তিনি রুষ্ট হবেন, তাহলে তুমিও বরং সীমান্তে পার হয়ে চলে আসতে পারো, একসঙ্গে যেতে পারি আমরা। আমার বাবা আর ভাই বন্ধুদের ফেলে রেখে যাব রাজার প্রতিশোধের মুখে? কালোমন, তুমি বুঝতে পারছো না। পারবে বা কী করে ওই নামের মানুষ হয়ে? আমি একজন সৈনিক, রাজার আদেশী। ভেবেছিলাম লড়াই করে জীবন দেব, কিন্তু তোমার ফাঁসে আটকানো পাখি এখন আমি। নাও গুলি করো, তা না হলে চাঁদ ওঠার আগে সীমান্তে পৌঁছাতে পারবে না বলে দু হাতু ছাড়িয়ে দাঁড়ালো নাহন। মুচকি হাসলো। সেটাই যদি অনিবার্য হয় তাই হবে, শান্ত কণ্ঠে বলল হ্যাডেন। বিদায় নাহন, সাহসী লোক তুমি অন্তত, তবে নিজের জীবন বাঁচানোর চেষ্টা তো প্রত্যেকেই করতে হবে। অতি ধীরে রাইফেল তুলে নাহনের বুকের দিকে তাক করলো হ্যাডেন। তার শিকার অনড় দাঁড়িয়ে আছে, তখনও হাসি লেগে আছে মুখে, তবে কোনো মাত্রায় সাহসিকতা দিয়েই যা রোধ করা সম্ভব নয়। সেই প্রকৃতিগত আতঙ্ক প্রকাশ হয়ে পড়েছে তার ঠোঁটের বিশেষ এক ধরনের কুঞ্চন থেকে। হ্যাডেন আঙ্গুল চেপে বসতে শুরু করেছে ট্রিগারের ওপর। ঠিক এমন সময় চোখের নিমেষে যেন বজ্রের আঘাতে চিৎপাত হয়ে পড়ল সে মাটিতে। পর মুহূর্তে দেখা গেল তার বুকের ওপর দাঁড়িয়ে আছে গোল গোল ছোপওয়ালা প্রকাণ্ড এক জানোয়ার। লম্বা লেজ এদিক ওদিক নাড়ছে, সেটা জ্বলন্ত চোখে চেয়ে আছে হ্যাডেনের দিকে। জানোয়ারটা একটা চিতাবাঘ, আফ্রিকার যাকে বাঘ বলা হয়ে থাকে। উপরে গাছের একটা ডালে গুঁড়ি মেরে বসেছিল। নিচে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দিয়ে তার বন্য ক্ষুধা মেটাবার লোভ সামলাতে পারেনি। দু এক মুহূর্তের নীরবতা, চিতাবাঘের গড়গড় আওয়াজ ছাড়া কোনো শব্দের। অদ্ভুত ব্যাপার, সামান্য সে সময়টুকু হ্যাডেনের মনের পদে ভেসে উঠল সেই ওঝা বুড়ির ছবি, যার নাম ইনোইয়োসি বা মৌমাছি। সে যেন দেখতে পেল মৌমাছির বিভৎস মাথাটা ঠেস দেওয়া রয়েছে কুড়ে ঘরে খড়ের দেওয়ালে। করাল ঠোঁট দিয়ে বিড়বিড় করে বলছে, আমার ভবিষ্যৎবাণী স্মরণ করো যখন চিত্রক মার্জার গর্জন করতে থাকবে তোমার মুখের ওপর। শক্তি প্রয়োগ শুরু করলো জানোয়ারটা। একটা থাবার ধারালো নখ ঢুকিয়ে দিল হ্যাডেনের বাম অরুর মাংসের গভীরে। অন্য থাবা দিয়ে আঁচড়ে দিল বুক, কাপড় ছিন্ন ভিন্ন করে নিচের মাংস ক্ষতবিক্ষত করে ফেলল। সাদা চামড়া দেখতে পেয়ে যেন উন্মত্ত হয়ে উঠল সেটা। রক্তের হিংস্র নেশায় চোয়াল নামিয়ে এনে তীক্ষ্ণ দাঁত দিয়ে কামড়ে ধরল শিকারের কাঁধ। পর মুহূর্তে ছুটন্ত পায়ের আওয়াজের সঙ্গে সঙ্গে মুগুরের সজোর আঘাতের একটা ভারী শব্দ শোনা গেল। দাঁত খিচিয়ে ক্রুদ্ধ গর্জন ছেড়ে মুখ তুলে সোজা হয়ে দাঁড়ালো চিতাবাঘটা। টান টান হয়ে আক্রমণকারী জুলুর সমান উঁচু হয়ে দাঁড়ালো। এবার তার দিকে তেড়ে গেল জানোয়ারটা। বুনো আক্রোশে থাবা ছুটছে সামনে। সাদা মানুষটার মতো কালো মানুষটাকেও ছিঁড়ে খুঁড়ে ফেলবে। আবার কেরির প্রচণ্ড আঘাত পড়ল সেটা চোয়ালের উপর। চিত হয়ে পড়ে গেল জন্তুটা। আবার পুরোপুরি উঠে দাঁড়াবার আগেই ভারী মুগুরটা ফের ভীষণ আঘাত হানল। এবার সেটা ভাগ্যক্রমে সজোরে পড়ল ঘাড়ের উপর। নিস্তেজ হয়ে গেল জানোয়ারটা। মোচড় খাচ্ছে দেহ, দাঁতে দাঁত চেপে বসেছে। আছাড়ে পিছাড়ের ফলে ছিটকে উঠেছে মাটি আর পাতার রাশি। সেই সঙ্গে অবিরাম পড়ছে আঘাতের পর আঘাত। শেষ পর্যন্ত একটা খিঁচুনির সঙ্গে চাপা গর্জন ছেড়ে জানোয়ারটা নিশ্চল হয়ে গেল। চূর্ণ বিচূর্ণ খুলির ভেতর থেকে গড়িয়ে পড়ছে মগজ। হ্যাডেন উঠে বসলো। তার জখম থেকে রক্ত ছুটছে। তুমি আমার জীবন বাঁচিয়েছ নাহন, ক্ষীণ স্বরে বলে উঠল সে। ধন্যবাদ তোমাকে। আমাকে ধন্যবাদ দিও না, কালোমন, নাহন উত্তর দিল। রাজার আদেশ ছিল আমি যেন তোমাকে নিরাপদ রাখি। তবু বলতে হয় বাঘটার প্রতি অন্যায্য আচরণ করা হয়েছে, কারণ নিঃসন্দেহে আমার জীবন বাঁচিয়েছে ওই। মার্টিনটা তুলে গুলি বের করে ফেলল সে। ঠিক এই সময়ে হ্যাডেন জ্ঞান হারালো। 24 ঘন্টার পর চেতনা ফিরল হ্যাডেনের। তার মনে হচ্ছে স্বপ্নে ভরা অস্বস্তিকর ঘুমের ভেতর সামান্য মাত্র সময় অতিবাহিত হয়েছে। ঘুমের মধ্যে মানুষের কথাবার্তা শব্দ শুনতে পেয়েছে সে, কিন্তু অর্থ বুঝতে পারেনি। টের পেয়েছে তাকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় তা জানতে পারেনি। চোখ মেলে দেখল হ্যাডেন ঝকঝকে তক্তকে বড় একটা কুটিরের ভেতর কারুসের উপর শুয়ে আছে সে।
মাথার নিচে পশমের একটা পুটলি, পাশে এক বাটি দুধ। অসহ্য তৃষ্ণা পেয়েছে। বাটিটা ঠোঁটে তুলে ধরার জন্য হাত বাড়াবার চেষ্টা করলো সে। অবাক হয়ে দেখল শুধু নড়ে উঠেই হাতটা মৃত মানুষের মতো তার পাশে পড়ে রইল। অধৈর্য দৃষ্টিতে ঘরের চারিদিকে তাকালো সে। সাহায্য করার মতো কেউ নেই। কাজেই আর একমাত্র যা করার আছে তাই করলো সে। চুপচাপ পড়ে রইল। ঘুমিয়ে পড়ল না, তবে চোখ দুটো বন্ধ। এক ধরনের শান্ত সমাহিত বিবশ ভাব সারা শরীরে ছড়িয়ে পড়ল। ফিরে পাওয়া চেতনা অনেকখানি আচ্ছন্ন হয়ে ফিরে এলো আবার। কিছুক্ষণ পর মৃদু একটা কণ্ঠ শুনতে পেল হ্যাডেন। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ কথা বলছে, তবু প্রতিটা শব্দ সে পরিষ্কার বুঝতে পারছে। কালো মন, এখনো ঘুমোচ্ছ? বলছে সেই কণ্ঠ। তবে রং ফিরে এসেছে মুখে। মনে হয় শিগগিরই জেগে উঠবে, হুঁশ ফিরে পাবে আবার। ভয় নেই নানিয়া, অবশ্যই ওর জ্ঞান ফিরবে। জখমগুলো তেমন মারাত্মক নয়। অন্য একটা কণ্ঠ জবাব দিল, নাহনের কণ্ঠ। গায়ের উপর বাঘের ওজন নিয়ে জোরে আছড়ে পড়েছিল কি না, সেই জন্য এত লম্বা সময় ধরে অচেতন আছে। মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু ও মরবে না নিশ্চয়। মরে গেলে সেটা খুব দুঃখের ব্যাপার হতো। নরম কণ্ঠে বলে উঠল, এত সুন্দর মানুষটা, এত সুন্দর সাদা মানুষ আমি কখনো দেখিনি। আমার বুকের দিকে রাইফেল তাক করে দাঁড়িয়েছিল তখন আর ওকে আমার সুন্দর বলে মনে হয়নি। ক্ষুব্ধ স্বরে বলে উঠল নাহন। তা বটে, কিন্তু ভেবে দেখো, উত্তর দিল নারীকণ্ঠ। সেটি হয়ে ওর কাছ থেকে পালাতে চেয়েছিল লোকটা, আর তাতে অবাক হওয়ারও কিছু নেই। দীর্ঘশ্বাস ফেলল নানিয়া। তাছাড়া সে তোমাকে তার সঙ্গে যেতেও বলেছিল। হয়তো ভালোই হতো যদি তুমি যেতে, মানে যদি আমাকে সঙ্গে নিয়ে যেতে। কীভাবে করতাম আমি সে কাজ শুনি? ক্রুদ্ধস্বরে বলে উঠল নাহন। রাজার আদেশ গ্রাহ্য করব না আমি বলতে চাও? রাজা? গলা চড়িয়ে জবাব দিল নানিয়া। রাজার কাছে তোমার কিসের দায়ী? তার সেবা করেছো তুমি বিশ্বস্তভাবে, তার কাছে পুরস্কার হচ্ছে কয়েকদিনের মধ্যেই তিনি তোমার কাছ থেকে কেড়ে নেবেন আমাকে, যার কথা দিয়েছিল তোমার স্ত্রী হওয়ার। আমি কিছুতেই বলতে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো সেই সঙ্গে বলে চলল, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমার কথা, নিজের কথা একটু কম ভাবতে ওই কৃষ্ণপ্রভুর আর তার হুকুমের কথা। চলো আমরা পালিয়ে যাই নাহন। এই বর্ষা আমাকে বিদ্ধ করার আগে আমরা নাটলে পালিয়ে যাই। কেঁদো না নানিয়া, নাহন বলল। কেন তুমি আমার হৃদয়কে কর্তব্য আর ভালোবাসার দ্বন্দ্বে ফেলে ছিঁড়ে টুকরো করতে চাইছো? তুমি তো জানো আমি একজন যোদ্ধা। রাজা যে পথে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন সেই পথেই আমাকে চলতে হবে। আমার বিশ্বাস অচিরে মৃত্যু হবে আমার, কারণ মৃত্যু আমি চাইছি, এবং তারপর আর কিছুই আমাকে স্পর্শ করবে না। তোমাকে কিছুই স্পর্শ করবে না নাহন? তুমি তো বেশ আছো, কিন্তু আমার কি হবে? তবু তোমার কথাই ঠিক। আমি জানি আমাকে ক্ষমা করো। তাই যোদ্ধা না হলেও আমি নারী, রাজার আজ্ঞা আমাকেও মানতে হবে। দুহাতে নাহনের গলা বেষ্টন করে তার বুকে মুখ গুজে অঝোর ধারায় কাঁদতে লাগলো নানিয়া। 4 আজকে এ পর্যন্তই। আমরা এরপরে বাকি অংশটা আরেকদিন শেষ করব। ধন্যবাদ। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।